সপার্ষদ গৌর সুন্দরের শ্রীচরণে প্রণতি জানিয়ে সম্মুখে আজকে যারা সভাবরেণ্য সুধী সাধুগুরু বৈষ্ণব বয়োজ্যেষ্ঠ গৌর ভক্তমণ্ডলী লীলারস পিপাসু শ্রদ্ধেয়া মায়েরা যারা রয়েছেন সকলের শ্রীচরণে আর একবার প্রণতি নিবেদন করে আমরা বৃন্দাবনে প্রবেশ করছি। বৃন্দাবনে প্রবেশ করছি বললেই তো আর প্রবেশ হয় না, কারণ ছিলাম নবদ্বীপে, আমরা তারপরে কলিযুগের মানুষ, আমরা অধিকাংশই ব্রজবাসী নই এবং ব্রজের ভাব কিন্তু একটু অন্যরকম এখনো আজও আজও তারা কৃষ্ণকে ভগবান মনে করেন না, একবারে ঘরের মানুষ মনে করে। তারা রাধারানীকে নিজের মনে করেন, তারা সেখানে ভগবান এইসব প্রায় সব কিছু বলেন না। তাদের লাডলি একবারে নিতাই গৌর, রাধারানী তাদের লাডলি, বুঝতে পারলেন, আর কৃষ্ণ হচ্ছে লালা নিতাই গৌর। তারা এই সম্বোধন করতেই অভ্যস্ত, যদিও হিন্দি, কিন্তু একবারে স্নেহের সম্বোধন। তাদের ভাব আলাদা, তাদের বিষয় আলাদা। তো সেখানে প্রবেশ করে তাদের ভাব নিতে গেলে আগে তাদের ধুলোতে গড়াগড়ি দিতে হবে, কিচ্ছু করেন নেই। তাদের ধুলোতে গড়াগড়ি না দিলে, হ্যাঁ, বৃন্দাবনে গিয়ে ঝট করে আমাদের গুরুপাদেরা বলেন, বৃন্দাবনে গিয়ে যারা গেছেন আর যারা যাবেন দুপক্ষই একটু আস্বাদন করুন। বৃন্দাবনে গিয়ে প্রথমেই বিগ্রহ দর্শনের জন্য হুড়োহুড়ি করবেন না, কিচ্ছু পাবেন না। এই বাকি বিহারী না দেখলে হয় 3 দিন তো থাকবো, আর সব দেখবেন মশাই, না দেখলেও হয়। আমি বলছি, প্রথমে আগে যেখানেই মাটিতে পা দেবেন, যেখানেই, টোটো থেকে হোক, অটো থেকে হোক, গাড়ি থেকে হোক, ব্রজমণ্ডলে যেখানেই মাটিতে পা দেবেন, আগে হাঁটু মুড়ে সেই জায়গার মাটিকে আগে প্রণাম করবেন। কারণ আপনি ব্রজে পদার্পণ করছেন, সে যোগ্যতা আমার অথবা আপনার নাই। তাই বিগ্রহ কতটা সাক্ষী বলতে পারবো না, কিন্তু ধুলোগুলো সেই লীলার আজও সাক্ষী। নিতাই গৌর হরি। তারপর যমুনা মাকে প্রণাম করবেন, তিনি একবারে নিত্য সাক্ষাৎ সাক্ষী। তারপর গিরি গোবর্ধনকে প্রণাম করবেন, এর চাইতে বড় সাক্ষী আর কে রয়েছে? নিতাই গৌর হরি হরি। তারপর ব্রজের প্রধান প্রধান প্রচুর প্রাচীন বৃক্ষ আছে, গাছ আছে, সেই গাছগুলোকে জড়িয়ে ধরে একটু প্রণাম করবেন, ব্যাস। এরপরে আপনি বাঁকে বিহারী দেখুন, রাধা বল্লভ দেখুন, রাধাশ্যাম দেখুন, ইত্যাদি দেখুন, ইত্যাদি দেখুন, বর্ষানা যান, নন্দগাঁও যান, রাধাকুণ্ডে যান, আপত্তি নাই। নিতাই গৌর হরি হরি। কিন্তু যদি ব্রজের ধুলি যমুনা মা আর গিরি গোবর্ধন আপনাকে অনুমতি না দেয়, তাহলে ব্রজের রসে আপনি প্রবেশই করতে পারবেন না। নিতাই গৌর হরি হরি। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাম পাদরেণুমভীক্ষ্ণশ ইয়াশং হরি কথোদ্গীতম পুনাতি ভুবনত্রয়ম বন্দে ব্রজস্ত্রীণাম পাদরেণুমভীক্ষ্ণশ ইয়াশং হরি কথোদ্গীতম পুনাতি ভুবনত্রয়ম বন্দে श्रीमती राधा रानी की, श्याम सुंदर गोपीनाथ मदन मोहन की, अपना अपन श्री गुरु महाराज की, श्रद्धेय श्री वासुदेव घोष महाशय की जय जय श्री राधेश। তিনি আমাদেরকে কৃপা করুন যাতে আমাদের আশা সার্থক হয়, সবার, আমার একা নয়, যাতে আমাদের এই মাটিতে বসে কীর্তন শোনা, ভজন সবটাই যেন সার্থক হয়। তিনি যেন নিত্য লীলায় রয়েছেন, গৌর কৃপার বিগ্রহ, তিনি যেন আমাদেরকে একটু কৃপা টিপা করেন, এইটুকু ঐকান্তিক আগ্রহ আমরা তার শ্রীচরণে জানালাম। নিতাই গৌর হরি বল। বৃন্দাবনে গিয়ে আমাদের দর্শনের বিষয়বস্তু, যেহেতু আমাদের আলোচ্য বিষয়বস্তু স্মরণের বিষয়বস্তু, আজকে শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা। শ্রীকৃষ্ণ কেমন, আচ্ছা কেমন আমি না দেখলে কি করে বলবো?
যিনি দেখেছেন তার কাছে যাওয়াই বুদ্ধিমানের কাজ। যিনি দেখেছেন, বিভিন্নভাবে দেখেছেন, শুধু একভাবে নয়, বিভিন্ন দিন, বিভিন্নভাবে, বিভিন্ন অনুভবে তার দর্শন পরিপুষ্ট, তিনি হলেন শ্রীমতী রাধারানী। রাধারানী, তবে আবার রাধারানীর কাছে যাব বললেই তো যাওয়া যায় না। হ্যাঁ, রাধারানীর কুঞ্জে প্রবেশ করার মতন কি কি সাধনা আছে, কি যোগ্যতা আছে? ব্যভিচারী মানুষ আমি, নিতাই গৌর হরি হরি বল। রাধারানীর কুঞ্জে যেতে গেলে আনুগত্য চাই, মাথা নামাতে হবে। কোথায় মাথা? শ্রীগুরু চরণে। কারণ আমাদের গৌড়ীয় পরম্পরা হচ্ছে, অনুভব করবেন, আমাদের গৌড়ীয় পরম্পরা হচ্ছে সখী ভাবাবিষ্ট, মঞ্জরি ভাবাবিষ্ট, নিতাই গৌর হরি হরি বল। মানে আমাদের যারা শ্রী গুরুদেবগণ না, সহজ করে বলি, মাগো আমাদের গৌড়ীয় পরম্পরায়, গৌড়ীয় বৈষ্ণবীয় ধারায় আমাদের যারা গুরুদেব, একবারে সোজা কথাই বলছি, তারা প্রত্যেকজন হচ্ছেন সখী স্বরূপা। তাদের ভজন হচ্ছে সখী স্বরূপা, তাদের ভজন হচ্ছে মঞ্জরি স্বরূপা। তারা সখী হয়ে, তারা মঞ্জরি হয়ে রাধারানীর প্রসাদ আমাদের জন্য এনে দেবেন। নিতাই গৌর, নিতাই গৌর হরি বল। রাধারানীর প্রসাদ, প্রসাদ মানে ওই এই প্রসাদ নয়, জয় নিতাই। প্রসাদ মানে হচ্ছে কৃপা। রাধারানীর প্রসাদ মানে হচ্ছে রাধারানীর কৃপা। এখন আমরা কি প্রসাদ পাবো? এখন আমরা রূপামৃত, আমরা আস্বাদন করব রূপামৃতে। রূপ অমৃতের প্রসাদ হাত পেতে নেব। চলুন রাধারানীর সখীদের কাছে শরণাগত হয়ে, রাধারানীর সখীদের পেছন পেছন শ্রী গুরু আনুগত্য নিয়ে তার কুঞ্জে প্রবেশ করে দেখি। তার কুঞ্জে প্রবেশ করে দেখছি রাধারানী, খুব সংক্ষেপে ঘটকালি কমিয়ে দিচ্ছি কারণ গানগুলো করতে হবে। রাধারানী যমুনায় গেছিলেন জল আনতে। জল আনতে গিয়ে কদমতলায় দণ্ডায়মান শ্রী গোবিন্দের অসমর্থ রূপমাধুরী দর্শন করে এসেছেন। সন্ধ্যাবেলায় কোনো প্রদীপ টদীপ জ্বালেননি, চুপ করে দরজাটি ভেজিয়ে দিয়ে বসে আছে। সেই কৃষ্ণরূপের চিন্তায় নিমগ্ন ডুবে আছে। ললিতা এসে দরজাটি খুলেছে। রায়, ও রায়, আলো জ্বালিসনি, কি হয়েছে? দেখি। একটা প্রদীপ জেলে নিয়ে এসে মুখের কাছে ধরেছেন। দেখছেন চোখ দুটো না টলটল করছে, জলে ভর্তি। কেউ কিছু বলেছে? জল আনতে গিয়ে কিছু হয়েছিল? কই, কিছু হয়নি তো, আমরা ছিলাম তো। কিছু হয়েছিল? কেউ কিছু বলেছে তোকে? তাহলে কাঁদছিস কেন বসে বসে? কাঁদিনি তো। আমি জল আনতে গিয়ে, জানিস সখী, আমি জল আনতে গিয়ে আমার বধুর রূপে দেখে এলাম। আমাদের বলবি না? বলে বলবো তো। আমি তো অপেক্ষায় করছিলাম। আমি তো বলবো বলে বসে আছি রে, আমি তো বলবো বলে বসে আছি রে, বলবো তবে জানে তারে কি এ কথা বলা যায়? বসে আছি রে, জানে তারে কি কথা বলা যায়? বসে আছি রে। একটা অনুরোধ করি, আচ্ছা বলুন তো, আমি কি দেখেছি, দেখতে আমার কেমন লেগেছে, আমার শাশুড়িকে বলতে পারবো? রাধারানী বলছে, আচ্ছা আমি কি দেখেছি, দেখতে আমার কেমন লেগেছে, আমার শাশুড়িকে আমি বলতে পারবো? আচ্ছা আমার ননদিকে পারবো? আচ্ছা আচ্ছা পাড়া প্রতিবেশী কাউকে ডেকে বলতে পারবো? আচ্ছা আমার স্বামীকে? তাহলে তো আমি অপেক্ষায় করছি, বলবো বলবো। কারণ যেটা দেখেছি না, সেটা যতক্ষণ না বলতে পারবো ততক্ষণ ভেতরের ছটফটানিটা আমার ঠিক কমছে না, বুঝলেন? বলবো আমি, কিন্তু বলবো বলেই তো বসে আছে। এইবার বলবো। তোরা এসেছিস ললিতা, বিশাখা, তোরা এসেছিস, এবার তোদেরকে বলবো। আজকে আমি যেই জল ডোবাতে যাব, যেই যমুনার তরঙ্গের মাঝে কলসিটা বুঝলেন, ডোবাতে যাব, দেখছি ও মা উপর দিকে। প্রথমেই দেখবেন আমাদের একটা স্বভাব, আমাদের এইরকম স্বভাব কি, উপর দিকে তাকানো। ঠিক বলছি? আপনার বাড়িতে প্রথম বেড়াতে গেছি, এই ভাইটি এক কাপ চা খেয়ে এসো সকালে।
প্রথম আপনার বাড়িতে বেড়াতে গেছি, দেখবেন ঢুকেই একটু অনুভব করুন, হ্যাঁ আমার কথাটা, ঢুকেই প্রথমেই দেখবেন এই রকম করে তাকায়। নিচের এত সুন্দর টাইলস বসানো মেঝে, এত সুন্দর সোফা, হ্যাঁ দেখবে না তা না, পরে প্রথমেই না এই রকম করে তাকানো স্বভাব প্রত্যেকটি মানুষের। হ্যাঁ, ঘর ঢোকার সময় কারোর ঘর ঢুকছে প্রথম, নিচেতে এত সুন্দর সিঁড়ি, এত সুন্দর মেঝে, না এই রকম করে তাকানো উপরে কি আছে। ওই জন্যই আমাদের স্বভাব হচ্ছে আগে উপর দিকে তাকানো, ঠিক বললাম না? ওই জন্যই আমিও জল ডোবাতে গিয়ে প্রথমেই একবারে উপরে, মানে মুখ নয়, তাহলে তার উপর, হ্যাঁ মুখের উপরে। কি দেখলাম, এই প্রাচীন, যদিও পরবর্তীকালে এটা মনোহর শাহী গানের সংযোজন হয়েছিল, গানটি কিন্তু মনোহর শাহী গান নয়, গানটি কিন্তু গরানহাটি গান, নিতাই গৌর হরি হরি বল, প্রাচীন গান পরবর্তীকালে সংরক্ষণ হয়েছিল। খুব খুব সৌভাগ্যবান আমরা, জানেন তো। কীর্তন শুরু হয়েছিল বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে কীর্তন টেকে নাই, আমাদের এই অঞ্চলটা কীর্তন টিকিয়ে রেখেছিল। এই কাঁদরা, এই শ্রীখণ্ড, এই জাজিগ্রাম, এই এই আমাদের ঝামুটপুর, এই যে বহরান, একটা বিশাল অঞ্চল, আর বড়োয়া থানা পর্যন্ত আমাদের ময়নাডাল বীরভূমের এই কয়েকটি জায়গা মিলে এই মনোহর শাহী রূপে গরানহাটি কীর্তনটাকে বাঁচিয়ে দিয়েছিল। নিতাই গৌর হরি হরি। গরানহাটির কিছু গান মনোহর শাহীতে থেকে গিয়েছিল, আর বাকি গানগুলো রূপ পরিবর্তন করে মনোহর শাহী তৈরি করে নিয়েছিল। তাছাড়া এরকম কীর্তন পেতেন না, এত দামি জিনিস পেতেন না। 420 বছরের 440 বছরের সম্পত্তি হারিয়ে যেত। আমাদের এই অঞ্চলটার একটা বিশেষ গুরুত্বপূর্ণ জন ছিলেন এই তো কাঁদরা নাকি গো, এই তো কাঁদরা, এই কাঁদরার দুজন প্রখ্যাত জন, একজন হচ্ছেন মঙ্গল ঠাকুর, একজন হচ্ছেন জ্ঞানদাস, তারা সমসাময়িক। এবং মঙ্গল ঠাকুরেরই এক সমবয়স্ক, কাছাকাছি বয়স্ক, খুব বেশি বয়সের ডিফারেন্স হবে না, শিষ্য, যদিও জন্মসূত্রে তিনি রাজুর গ্রামের ব্যক্তি, মিত্র পরিবারের। রাজুর, এই তো রাজুর, হ্যাঁ সব কাছাকাছি। তিনি ময়নাডালের অধিকারীদেরকে বিয়ে করে ওখানে ছিলেন। নৃসিংহ মিত্র ঠাকুর, নৃসিংহ বল্লভ মিত্র ঠাকুর, ঐতিহাসিক সূত্রে এরা সব কিন্তু সেই নরোত্তম দাসের অনুষ্ঠানে ছিলেন খেতুরিতে। পরবর্তীকালে সেই কীর্তন শিখে বাংলায় নিয়ে এসেছেন এবং এই আমাদের এই অঞ্চলটাতে তার চাষ করেছেন। নিতাই গৌর হরি হরি বল। চিন্তাও করতে পারবেন না, এই সম্পত্তি আমাদের সম্পত্তি, 440 বছরের সম্পত্তি। তার জন্য আমরা বুক ভরে শ্রী গুরুদেবের চরণে মাথা নামিয়ে আজও গাই। চলুন গানটা একটু হোক। মধ্যম দশকোষী, প্রথম ঠেকা হচ্ছে 3 তালের, মানে 3 আবর্তনের ঠেকা, 14 গান। চূড়াটি বাঁধিয়া উচ্চ, ওই যে বললাম একবারে, চূড়াটি বাঁধিয়া উচ্চ, কে দিল ময়ূরপুচ্ছ, ভালে সে রমণী মনোলোভা। এই হচ্ছে আমাদের গান। চলুন প্রথমে গান। ও চূড়াটি বাঁধি
থমকা টান। কে দিলে গো চূড়া চূড়াটি বাঁধি কে দিলে গো চূড়া দু নাম্বার এমন করে কেশা জালে কে দি এবার 3 নম্বর ওগো তোরা বল বল ও ললিতা এমন করে কে সাজালে ওগো তোরা বল বল ও ললিতা এমন করে কে সাজালে ওগো তোরা বল বল ও ললিতা এমন করে কে সাজালে ওগো তোরা ও ললিতা এমন করে কে সাজা ওগো তোরা বল বল ও ললিতা এমন করে কে সাজালে এবারে কে দিলে গো চূড়া আবার মূল থেকে হচ্ছে এই হচ্ছে আমাদের প্রাচীন গান। যারা সৃষ্টি করেছেন এই রকম মহাজন, যারা এর সাথে যুক্ত ছিলেন বিভিন্ন জন, তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন, তাদের সম্পত্তি পরিচর্যা করা, গৌর কৃপার পরিচর্যা করা। কারণ গৌরাঙ্গের সবচাইতে প্রাণের সম্পত্তি হচ্ছে নাম সংকীর্তন এবং কীর্তন। এটা মাথায় রাখতে হবে। গৌরাঙ্গ গৌর সুন্দর সবচাইতে যেটা ভালোবাসতেন সেটা হচ্ছেন কীর্তন। চণ্ডীদাস বিদ্যাপতি রায়েরও নটকগৃতি কর্ণামৃত শ্রীযুত গোবিন্দ স্বরূপ রামানন্দ শনে মহাপ্রভু রাত্র দিনে গাই শুনে পরময়ানন্দ। তাহলে যদি মহাপ্রভুকে ভালোবেসে থাকি তাহলে তার ভালোবাসার সম্পত্তিকে আপনি অমর্যাদা, অগ্রাহ্য, অস্বীকার করতে পারেন না।
আমাদেরকে যদি বাঙালি হিসাবে বেঁচে থাকতে হয় তাহলে 450 বছরের 850 বছরের সম্পত্তিকে প্রাণ দিয়ে ধরে রাখতে হবে। যা হবে হোক, এগুলো রসাতলে গেলে হবে না। একটু সম্মান করবেন এবং সমর্থন জানাবেন। আমি অনুরোধ করছি সবার কাছে, যুগ পাল্টেছে, অনেক কিছু পাল্টে যাবে, আমার আপত্তি নাই, কিন্তু সমর্থন জানাবেন মনে মনে যে এইটাই কিন্তু কীর্তন, নিতাই গৌর হরি হরি বল। কারণ আপনারা যদি সমর্থন না জানান তাহলে কিন্তু সম্পত্তি হারিয়ে যাবে। আপনাদের কাছে আশা করব, এই শ্রী পাঠ বাড়িতে এসে এইটুকু অনুরোধ করব, আমি বহুদিন থেকে আসছি, হয়তো যতজন গায়ক আছেন তার থেকে আমি সবচাইতে প্রাচীন হয়ে রয়ে গেলাম। হ্যাঁ, একটা মুখকে 10-15 বছর থেকে সহ্য করাও তো চারটিখানি ব্যাপার নয়। নিজের বউকে সহ্য হচ্ছে না 10 বছর, বুঝতে পারছেন তো? মানে আমি কতটা কৃতজ্ঞ আপনাদের চরণে। একটা মুখকে 10 বছর তো নয়, আরো অবশ্যই বেশি, 15 বছর ধরে সহ্য করাও চারটিখানি ব্যাপার নয়। তো এইটা একটু আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। একটু আমার অনুরোধটা একটু বিশেষভাবে রাখবেন, এই পদাবলী আর এই প্রাচীন গানগুলোকে একটু শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন এবং কেউ গাইলে বাধা দেবেন না, মন দিয়ে শুনবেন, বুঝুন চাই না বুঝুন। আরে কেউ সব বোঝে না। একটা নাটক হলে নাটকের সবটা বোঝে নাকি? একটা সিনেমা হলে, একটা অর্কেস্ট্রার প্রোগ্রাম হলে কেউ বুক ঠুকে বলে দেখতো গানগুলো সব বুঝি, নিতাই গৌর হরি হরি বল, কিন্তু শোনে তো। ওই জন্যই আমরাও অনুরোধ করব, কীর্তনের সবটা বোঝা যায় না, আমরাই বুঝে উঠতে পারলাম না এতদিন গান করে। হ্যাঁ, ওই জন্যই না বুঝুন কিন্তু সমর্থন রাখবেন যে এটাই কীর্তন, নিতাই গৌর হরি হরি বল, এই সহমর্মিতাটুকু আমি আশা করব। সখীরে দেখলাম চূড়াটি মা বাঁধিয়া উচ্চ একবার, আর কে দিল ময়ূর পুচ্ছ, আজি ভালে সের মনি মনলোভা, ও বই আকাশ চাহিতে সখীরে ইন্দ্রের ধনুকখানি, আরে নবমেঘে করিয়াছে শোভা, কে বেঁধে দিয়েছে বল বল, সখীরে কে বেঁধে দিয়েছে? ওই চূড়াপরি ময়ূর পুচ্ছকে বেঁধে দিয়েছে, বধুর চূড়ার উপর ময়ূর পুচ্ছকে বেঁধে দিয়েছে। কোন বিনোদিনী অনুরাগ ভরে নিতাই গৌর হরি হরি বল, বেঁধে দিয়েছে নবমেঘে। কি দেখলাম? প্রথমেই জল ডোবাতে গিয়ে একবারে উঁচুতে নজর চলে গেল, স্বাভাবিক। চূড়াটি বাঁধিয়া উচ্চে কে দিল ময়ূর পুচ্ছ, ললিতা বলে রাধে গো, বৃন্দাবনে রাজার ছেলে বলিস তোরা, বলিস না রাজার ছেলে? বলে বাবারি রাজার ছেলে, নন্দ রাজার ছেলে। তা রাজার ছেলের অভাব থাকার কথা নয়, এত মণি মুক্ত হিরে জহরত দামি দামি অলংকার, তাহলে চূড়ার ওপর ওইগুলো দিতে পারত। এই সব কিছু বাদ দিয়ে শেষকালে একটা ময়ূরের পাখা চূড়াতে গুঁজে দিয়েছে। আরে বৃন্দাবনে ময়ূর তো খুব সুলভ, আজও সুলভ, তখন তো ছিলই মনে করি।
ময়ূর খুব সুলভ বলে একটা ময়ূরের পাখা টাকা খসিয়ে চূড়ার উপর দিয়ে দিয়েছে, এইরকম কি কোনো বক্তব্য সক্তব্য নাকি দিয়েছে? হ্যাঁ দিয়েছে কি? বলি না 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 না, তার জন্য ময়ূরের পাখা নয়। তাহলে দুটি বক্তব্য আছে, আমরা সংক্ষেপে সংক্ষেপে দুটোই বলবো। দুটি বক্তব্য কি? প্রথম বক্তব্য হচ্ছে কি না, ময়ূরের যেটি চূড়া একটি বিশেষ কারণে, এই তো সর্বনাশ, চঞ্চল হয়ে গেল। নিতাই গৌর হরি হরি বল। না, চঞ্চল হওয়ার বিশেষ কারণ তো নেই, সারাদিন মেঘ হয়ে আছে, একটু একটু বৃষ্টি কিন্তু হবে। এটা যদি ধরে নিতে পারেন তাহলে ভালো কথা, না হলে গান শোনা হবে না। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, এখন ভেসে কিছু যায়নি, ভেসে তো কিছু যায়নি, যা গরম তাতে একটু বৃষ্টি হবে, ভালো হোক মন্দ হোক হবে। হ্যাঁ, তো খুব বৃষ্টি যেহেতু হয়নি, অত চঞ্চল হওয়ার কিছু নেই। হ্যাঁ, আমাদের তো সময় শেষ হয়ে যাবে, ওই জন্য একটু অনুরোধ করব, বিশেষ প্রাকৃতিক দুর্যোগ কিছু হয়নি, একটু মন দিয়ে শুনুন। হ্যাঁ, মায়েদেরকে বলছি একটা ঘটনা। রাধারানী একবার ময়ূর সেজেছিলেন। ঘটনা বললে তো আর গান শেষ হবে না, আমরা দু লাইনে বলে নিই। কৃষ্ণ, এটা এই বৃন্দাবনের কথা নয়, এটা গোলকের কথা, গোকুলের নয়। গোকুল আলাদা, গোলক আলাদা। এটা গোলকে নিত্যলীলার বক্তব্য। কৃষ্ণ রাধারানীকে বাঁশি বাজিয়ে ডেকেছেন, রাধারানীর আসতে দেরি হয়েছে দেখে কৃষ্ণ দেখছেন, ওমা আমি ভাবলাম রাধারানীকে নিয়ে একটু ঘোরাফেরা করব, বিহার টিহার করব, তো এলো না। এলেন না যখন, তখন শ্রীদামকে, ওখানে শ্রীদাম কিন্তু সখা নয়, ওখানে শ্রীদাম হচ্ছে দারোয়ান, গার্ড, দাড়ি। শ্রীদামকে দরজায় দাঁড় করিয়ে বলল, শ্রীদাম তুমি কাউকে ঢুকতে দেবে না, আমি একটা বিশেষ কাজে ব্যস্ত থাকবো। কাউকে কাউকে না, আমার অনুমতি ছাড়া। এবার দরজায় শ্রীদাম দাঁড়ালো। রাধারানী করলেন কি, গোবিন্দ করলেন কি, নিজের অঙ্গ থেকে আরেকটা রমণী মূর্তি সৃষ্টি করলেন, নাম হলো বিরজা। এবার বিরজাকে নিয়ে ঘুরছেন। কিছুক্ষণ পর রাধারানী চলে এসেছেন। রাধারানী চলে এসেছেন, দেখছেন শ্রীদাম, এই শ্রীদাম দরজা ছাড়ো। শ্রীদাম তো দরজায় হাত দিয়ে দাঁড়িয়েছে, না গো রাধে, দরজা ছাড়ার অনুমতি নেই। বলে, কাকে কি বলছো তুমি? এই তুমি, তোমার যোগ্যতা জ্ঞান নেই, তুমি আমাকে কি বলছো? দরজা ছাড়ার অনুমতি নেই মানে? আমাকে ডেকেছেন বলে আমি এসেছি, তোমার ভুল হচ্ছে। বলে, না রাধে, দরজা আমি ছাড়তে পারি। রেগে গেলেন রাধারানী, অভিসম্পাত করলেন, তোমার যোগ্যতা জ্ঞান নেই, তোমার মর্যাদা জ্ঞান নেই, কাকে তুমি দরজায় আটকাচ্ছ? মনুষ্যচিত আচরণের জন্য ওই মনুষ্য কুলে তোমার জন্মগ্রহণ, যাও পৃথিবীতে যন্ত্রণা ভোগ করো। শ্রীদাম সরে গেলেন, তবে করজোড়ে বললেন, রাধে গো, আমি দাস, আমি এখানে দাস। গোলকের ঘটনা বলছি, শ্রীদামের নাম করলাম তো ওই জন্য গন্ডগোল হয়ে যাবে। এটা গোলকের ঘটনা হচ্ছে, বৃন্দাবনের নয়। আমি এখানে দাস, আমি আজ্ঞা বাহক, আমাকে ঢুকতে দেবে না বলেছে, তাই আমি ঢুকতে দিইনি। তবে শোনো, আমার যদি অপরাধ না থেকে থাকে, এই অভিশাপ তোমারও লাগবে। যে কৃষ্ণকে না দেখে তুমি ছটফট করছো, ওই কৃষ্ণকে না দেখে তোমার 100 বছর চোখের জল ফেলবে। আমি তো পৃথিবীতে যাব, আমি মানুষ হব, তবু আমি যদি অন্যায় না করে থাকি, আমি কৃষ্ণের সঙ্গ পাবো, আমি প্রত্যেকটি মুহূর্তে কৃষ্ণের সঙ্গ পাবো। তুমি আমার সঙ্গেই যাবে, কিন্তু পাবে না। নিতাই গৌর হরি হরি। একই ঘরে দুজনের, একই মাতৃগর্ভে দুজনের জন্ম হলো, বলো না, ভাই বোন হিসাবে। একজন কৃষ্ণকে পান, চাইলেই পান, আর একজন কেঁদে কেঁদে বেড়াচ্ছেন, পান না। নিতাই গৌর। বেশ, এই কথা আলাদা। রাধারানী ঢুকে গেলেন, ঢুকে দেখছে কেউ নাই, কেউ নেই, তবে অনেকটা জল জমে রয়েছে। জল তো হয়নি, বৃষ্টি হয়নি, অনেকটা জল জমে রয়েছে। একটা কালো রঙের সাপ জলে কিলবিল কিলবিল করে ঘুরছে। মানে যে মুহূর্তে রাধারানী এসে দাঁড়িয়েছে, গোবিন্দ বুঝতে পেরে গেছে, দিয়ে ওই বিরজা মেয়েটি, যে মেয়েটিকে তৈরি করেছিলেন, সেই মেয়েটিকে জল করে দিচ্ছে। দ্রব মানে জল, আর নিচে একটা কালো রঙের সাপ হয়ে জলের ওপর ঘোরাফেরা করছে। রাধারানী বুঝতে পারলেন, ও তাহলে আমার কাছ থেকে লুকানোর জন্য তোমাকে সাপ হতে হয়েছে, তাও জলের উপর। বেশ বেশ, আমি ব্যবস্থা করি। সঙ্গে সঙ্গে সাপের শত্রু ময়ূর একটা বিশাল ময়ূরের রূপ ধারণ করে ঠোঁটে করে একবার দুবার তিনবার ঠোকরাচ্ছে, শেষকালে ধরে সাপটাকে তুলে নিয়েছে। গোবিন্দ তো বুঝতে পারলেন এই সাপ সাজার কোনো অর্থ হলো না, সবই জলে গেল। সঙ্গে সঙ্গে সবাই নিজের রূপে ফিরে এসেছেন, প্রয়োজন তো আছে। সম্মানার্থে বললে, রাধে গো, আমার জন্য তুমি ময়ূর হলে, তাহলে ওই ময়ূরের চির সম্মান তোমার আমার মাথার উপর থাকুক, তোমার সম্মান। একটি ময়ূরের পাখা মাথার উপর দিলে, এত উপাখ্যান গেল, এত খুঁজলে পাওয়া যাবে গ্রন্থে। শুধু তো এটার জন্য আমি ময়ূরের পাখাটি নিইনি, তাহলে ময়ূরের পাখাটি কিসের জন্য? ময়ূরের যে প্রেম, তার দিকে দৃষ্টিপাত করতে বলা হয়েছে। জগৎবাসী প্রথমেই সাবধান, সাধু সাবধান। প্রথমে ময়ূর পাখাটা দেখবে আর ভাববে কার প্রেমের আলোচনা করছো, কার প্রেমের কথা শুনছো,
কার প্রেমের গান শুনছো? তোমার আমার নয়, আমার স্বামী স্ত্রীর নয়, আমাদের বাজারের প্রেমিক প্রেমিকা নয়। নিতাই গো হরি হরি বল। এই দেখুন, সাবধান সাবধান, নড়ছে চূড়া। হ্যাঁ, এই প্রেম দেহজ প্রেম নয়, এই প্রেম দেহগত কামনার বিলাপ প্রলাপ নয়। নিতাই গৌর হরি হরি। দেহকে জয় করে, ইন্দ্রিয় তৃপ্তিকে জয় করে যে আকর্ষণ, যে নিষ্কাম প্রেম, যে প্রেম ময়ূরের জীবনে আছে। ময়ূরের স্বামী স্ত্রীর মধ্যে কোনো শারীরিক মিলন হয় না, কিন্তু দাম্পত্য আছে, দাম্পত্য আছে, এই সন্তান হয়, প্রেম আছে। সেইটাই প্রমাণ করার জন্য, সেইটাই প্রচার করার জন্য চূড়াটি বাঁধিয়া উচ্চ কে দিল ময়ূর পুচ্ছ। দুটো কারণে, রাধারানীর সম্মান রাখার জন্য আর নিষ্কাম প্রেমের কথা জগতে প্রচার করার জন্য এই ময়ূরের পাখা মাথার উপর দিলেন। আর আর দেখে কি মনে হলো? আকাশ চাহিতে কিবা, আকাশের দিকে চেয়ে মনে হলো। কোথায় আকাশ পেলেন? গোবিন্দের গায়ের রংটা দেখুন। আজকে সারাদিন যে আমরা মেঘের রং, নবীন নিরোধ, ঠিক গোবিন্দের গায়ের রং সেরকম। আকাশ চাহিতে কিবা ইন্দ্রের ধনুক খানি, যেন নবমেঘে করিয়াছে শোভা। শব্দের অর্থ পাল্টাচ্ছে। যেটাকে আমরা রামধনু বলে জানি, এখন তো আরো পাল্টে গেছে, বলবো না। রামধনু বলে যেটা জানি, আকাশে ওঠে না, বৃষ্টি হলে আকাশ পরিষ্কার হয়ে গেলে রামধনু ওঠে না গো, ও মা ওঠে না? দেখেছো কি কোনোদিন? হ্যাঁ না কিছুই বলে না, মুশকিল কি গো? দেখেছো তো? ওইটাকে আগে ইন্দ্রধনু বলতো, ওইটাকেই ইন্দ্রধনু বলতো। এটা তো অনেক বছর আগেকার পদাবলী আমরা আস্বাদন করছি। ওইটাকেই ইন্দ্রধনু বলতো। ওই জন্যই বলে আকাশ চাহিতে কিবা ইন্দ্রের ধনুক খানি, নবমেঘে করিয়াছে শোভা। ইন্দ্রের ধনুক, ইন্দ্রধনু দেখবে ওই ময়ূরের পাখাটির মাঝে উল্টানো অনেকগুলো রঙের একটা রেখা রয়েছে। দেখে মনে হচ্ছে যেন মেঘের উপরে ইন্দ্রধনু উঠেছে। আর আর মেঘের নিচে আহা কালার কপালে চাঁদ, তাতে চন্দনের ঝিকিমিকি। না, চূড়ার কথাটি আরেকটু আছে, বলে নি, বাদ দিয়ে গেলেও হচ্ছে না। কি মল্লিকা মালতী মালে, আবার গাথিয়া গাথনি ভালে। আবার কেবা দিল দিল চূড়া টিবেরিয়া, আমি মনে হেন অনুমানি, যেন যেন বহিতেছে সুরধ্বনি। ওই নীলগিরি শিখর বেরিয়া, যেন ঝরে ঝরে পড়েছে, ঝরে ঝরে আবার ঝরে ঝরে পড়েছে। আমার শতধারে গঙ্গা যেন ঝরে ঝরে পড়েছে। ওই শতধারে গঙ্গা যেন ঝরে ঝরে পড়েছে। ওই নীলগিরি শিখর হতে নিতাই গৌর হরি হরি বল। ঝরে ঝরে পড়েছে। যদিও নীলগিরি শিখর থেকে গঙ্গা পড়ে না, দরকার নেই, আমরা বোঝানোর জন্য বলছি। নীলগিরি পর্বত থেকে যেন এদিকে একটা ধারা, এদিকে একটা ধারা, সাদা রঙের জলের ধারা, এদিকে একটা জলের ধারা, এদিকে একটা জলের ধারা নেমে যাচ্ছে। কেন? মাথাতে মল্লিকা ফুলের মালাগুলো এমন করে বাঁধা, মালার ছড়াগুলো চারিদিকে দুলছে, বুঝলেন? দেখে মনে হচ্ছে কালো নীলগিরি পর্বত থেকে একবারে সাদা সাদা জলের ধারা নেমে যাচ্ছে। আর আর কালার কপালে চাঁদ, কপাল চাঁদ কিংবা কপালে চাঁদ, দুটোই হয়।
চাঁদ চন্দনের ঝিকিমিকি কালারও কপালে চাঁদ, আবার কপালও চাঁদ, দুটোই হয় কি করে? অনেক চাঁদের ব্যাপার আছে তো, বুঝলে গো? অনেক চাঁদের ব্যাপার আছে, দুটো একটা চাঁদ নয়, একবারে 24.5টা চাঁদ। কথায় কথায় বলবো, একদম গান নয়। 24.5টা চাঁদের ফর্মুলা আছে। মুখ একটা চাঁদ, কৃষ্ণ মুখ দ্বিজ রাজ রাজ মনে থাকবে? এতদিন পর্যন্ত কিন্তু আমি রূপ গান গাইনি, কারণ সন্ধ্যাতে আসর কোনো বছর খুব একটা হয়নি, আর রূপের আলোচনা খুব কমই হয়েছে এখানে, আমি যেটুকু জানি। ইচ্ছা করেই পর্যায়ে অনুবন্ধেই আমরা গান গাইছি। কি গো মনে থাকবে? ও মা মনে থাকবে না? যদি থাকে না, আবার পরের বছর আসবো, চিনতে যদি কাউকে পারি। নিতাই বা চিনতে পারবো অবশ্যই, আমার তো বাঁধা অধিকাংশ জনই। আমি কিন্তু নাম বলতে পারবো না, কিন্তু মুখ দেখলেই বোঝা যাবে এই মোটামুটি ওঠা বসা করে। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, কে কবে কি বলে গাল দিয়েছিল সেটা মনে থাকবে, আর আমি এত কষ্ট করে ব্যাখ্যা করবো, দিয়ে যদি পরের বছর ভুলে যান তাহলে কিন্তু খারাপ হবে। নিতাই গৌর হরি হরি বল। একবারে ভালো লোক নয়, মাস্টার মানুষ তো এরকম একটু দেখাই, বুঝলেন? একদম ভালো নয়, মনে রাখতে হবে। 1 নাম্বার, আশা করি বুঝতে পারবেন, মুখ একটা চাঁদ, কৃষ্ণ মুখ দ্বিজ রাজ রাজ, আর আর 2 গণ্ড সুচিকণ, যিনি মণি সুদর্পণ, সেহ 2 পূর্ণ চন্দ্র জানি। গণ্ড মানে গাল, দেখো এত কালো, এত নিটোল না, আলো পড়ছে তো চকচক করছে, গোল গোল দুটো চাঁদ, দুটো গাল যেন দুটো চাঁদ। তাহলে কটা হলো? 2 আর 1 3টে হলো। 3টে হলো তো। কপাল অষ্টমী ইন্দু, কপালটা দেখো গো, এদিকে আমার দিকে তাকালেই হবে। এই মাঝখানটা চওড়া, আস্তে আস্তে সরু হয়ে গিয়েছে, যেন অর্ধেকটা চাঁদের মতন। অষ্টমী ইন্দু, অষ্টমী ইন্দু, পূর্ণিমার দিন গোল চাঁদ, অমাবস্যার দিন চাঁদ নাই, আর অষ্টমী মাঝে বলে অর্ধেক। তাহলে কপাল অষ্টমী ইন্দু, তাহলে 3.5টে হলো। আর তার মাঝে একটা চন্দন বিন্দু, সেহ 1 পূর্ণ চন্দ্রমানি। তাহলে 4.5টে। আশা করি ভুল হবে না, আর একবার খুব ভালো করে বলে দিই। মুখ একটা, দুটো গাল দুটো, 3টে, কপাল অর্ধেকটা, 3.5টে, আর কপালের মাঝে একটা চন্দনের ফোঁটা, সেটা একটা গোটা, তাহলে 4.5টে। ভুলবেন? ভুলবেন না তো? বেশ, বাকি 20টা খুব সোজা, ওই জন্য এইটা ভালো করে বলে দিলাম, কারণ 10টা সবার আছে, ওই জন্যই। এই দেখো করনখ চাঁদের ঠাট, আবার বংশী উপর করে তার ধ্বনি মুরলীর গীত গীত। হাতের 10টা নখে 10টা চাঁদ, এটা সবার মনে থাকবে, সবার আছে তো? হাতের 10টা নখে 10টা চাঁদ মুরলির উপর, বাঁশির উপর নেচে নেচে বেড়াচ্ছে। আর সেই গান শুনে নিচের দিকে তাকাও, শ্রীগোবিন্দের চরণের 10টা নখে, পায়ের 10টা নখে পদনখ চন্দ্রগণে, তারে তলে করে নর্তনে, ভুবন ভোলায় ইচ্ছে নিত নিত। পায়ের 10টা নখে 10টা, হাতের 10টা নখে 10টা, 10এ 10এ 20, মুখে 4.5টে, 24.5 হয়েছে। এরপর যদি না মনে থাকে পরের বছর দেখাবো। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, শুধু গান শুনবো, প্রসাদ সেবা করব, আর 2-4টে জিনিস মনে রাখবো না, ও একদম হবে না, মনে রাখতে হবে গায়ের জোরে। হ্যাঁ, তাহলে এই 24.5টা চাঁদ একসাথে উঠেছে, তাহলে তার কি শোভা। অনেক কিছু বিষয় এর ভেতরে বলার আছে, অনেক কিছু বিষয়। শাড়ি নিয়ে খুব গন্ডগোল হয়েছিল একবার, মারামারি কাটাকাটি, মানে কি মারামারি কাটাকাটি নয়, মানে প্রাণ চলে যায় এরকম অবস্থা। শাড়ি মানে অর্ধেক। আচ্ছা, বর্ণে তো অর্ধেক হয় না। বাংলা যদি বলেন বাংলা, সংস্কৃত যদি বলেন সংস্কৃত, ইংরাজি আমাদের দরকার নেই। বাংলা সংস্কৃত কোনোতেই অর্ধ বর্ণ দেখাতে পারবেন না।
অর্ধবর্ণ আমার কি করে? মাত্রা যুক্ত আছে, পূর্ণ মাত্রা আছে, অর্ধ মাত্রা আছে, কিন্তু অর্ধেক বর্ণ হয় না, বা ধ্বনি বা বর্ণ অর্ধেক, তা কি করে হয়? তা বিশ্বনাথ চক্রবর্তী পাদ এই গানটি যেটা আলোচনা করলাম, এটা লিখেছিলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতে। পরবর্তীকালের বিদগ্ধ পণ্ডিত বিশ্বনাথ চক্রবর্তী পাদ তিনি কিন্তু মুশকিলে পড়ে গেলেন, ব্যাখ্যার হয় না। 24.5টা অক্ষর আছে। কিসে অক্ষর আছে? কাম গায়ত্রী যে মন্ত্র, জেনে নেবেন, ওটা আমার বিষয় নয়। কাম গায়ত্রী যেটা মন্ত্র, সেই কাম গায়ত্রী মন্ত্রে 24.5টি অক্ষর আছে। সেই 24.5টি অক্ষর 24.5টি চাঁদ হয়ে কৃষ্ণের অঙ্গে জল করছে। এই লেখা আছে চৈতন্য চরিতামৃতে। বেশ, তা কি করে হয়? অর্ধেক অক্ষর তো হয় না। তিনি অনেক পড়াশুনো করলেন, প্রচুর পড়াশুনো করলেন, অর্ধেক অক্ষর আর খুঁজে পেলেন না। অর্ধেক কি করে হয়? পূর্ণ মাত্রা আছে, অর্ধ মাত্রা আছে, হ্যাঁ, কিন্তু অর্ধ অক্ষর বলে তো কিছু হয় না। শেষকালে দেখলেন তাহলে এত পণ্ডিতের সঙ্গে আলোচনা করলেন, তাহলে কবিরাজ গোস্বামী পাদ ভুল লিখলেন, এটাও মানতে কষ্ট হচ্ছে। ভুল লিখলেন, কেউ উত্তর দিচ্ছে না, বুঝলেন? শেষকালে রাধাকুণ্ডের তীরে তিনি প্রয়োপবেশনে বসলেন, উপবাস করে বসলেন। যতক্ষণ আমি না জানতে পারবো ঠিক, হে রাধে, যতক্ষণ আমি ঠিক জানতে না পারবো ততক্ষণ আমি কিন্তু অন্ন জল গ্রহণ করব না, প্রয়োজনে প্রাণ দেব। এই রাধে রাধে করতে করতে মধ্যরাত্রিতে চোখ লেগেছে, তন্দ্রাচ্ছন্ন হয়ে গিয়েছে, চোখ লেগে গিয়েছে সাক্ষাৎ রাধারানী কুণ্ডেশ্বরী, সাক্ষাৎ কুণ্ডেশ্বরী শ্রীমতী রাধারানী গায়ে হাত দিয়ে ভৌ বিশ্বনাথ বিশ্বনাথ বিশ্বনাথ। কবিরাজ গোস্বামী কৃষ্ণদাস হচ্ছে আমার নর্ম সখী, সে কোনোদিন ভুল লিখতে পারে না। তুমি অনেক বই পড়েছো, কিন্তু এখনো একটা গ্রন্থ তোমার আয়ত্তে আসেনি, তুমি সন্ধান পাওনি, এবার পাবে আমার কৃপায়। বর্ণাগম ভাষ্যত, বর্ণাগম ভাষ্যত বলে একটি গ্রন্থ আছে, সেখানে তুমি অর্ধ অক্ষর কোন জায়গায় উচ্চারিত হয়, একটা অক্ষর অর্ধেক রূপ কোন জায়গায় পাই, সেই সূত্রটি তুমি সেই জায়গায় পাবে। মানে এরকম একটা সূত্র আছে, যদিও মন্ত্রটি আমি বলতে পারবো না, তো অন্তস্থকারের পরে যদি বয়ে হস্যই থাকে, তাহলে অন্তস্থ অ যাকে বলি সেটা অর্ধেক হয়ে উচ্চারণ হয়। এরকম একটা ফর্মুলা আমাদের রয়েছে, একটু জেনে নিতে হবে। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে তিনি খুঁজতে লাগলেন কোথায় বর্ণাগম ভাষ্যত গ্রন্থ 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 গ্রন্থ। রাধারানীর কৃপায় বেশ কিছুদিন পর গ্রন্থ খুঁজে পেলেন এবং খুলে দেখছেন, হ্যাঁ, রাধারানী যেভাবে সংকেত করলেন সেইভাবেই পাওয়া গেছে, অর্ধ অক্ষরের ফর্মুলা পাওয়া গেছে। ওই জন্যই অর্ধেক চাঁদ সেই অর্ধ অক্ষর। নিতাই গৌর হরি হরি বলে। এত কিছু সিদ্ধান্ত আমাদের পদাবলীর পরতে পরতে নিংড়ালে লুকিয়ে আছে। এগুলোর চর্চা কীর্তনে কিন্তু আর হচ্ছে না, খুব দুর্ভাগ্যপূর্ণ মানে সময় আমাদের। এগুলো চর্চা হতে হবে, এইটাই কীর্তন। চৈতন্য চরিতামৃত, পদাবলী আর ভক্তি কথা, এর বাইরে কীর্তন হতে পারে না। এই কীর্তন দেখুন কত সুন্দর। কালার কপালে চাঁদ আর চন্দনের ঝিকিমিকি, কালার কপালে চাঁদ চন্দনের ঝিকিমিকি। আবার কেবা দিল এই মা, এই তো কবে দোল পেরোলো গো, এই তো একবার দ্বাদশী পর্যন্ত কিন্তু আমরা দোল পালন করি না? দ্বাদশ দোল অনেক জায়গায় হয়। কেবা দিল ফাগুয়া রঞ্জিয়া, আবার কেবা দিল ফাগুয়া রঞ্জিয়া, আবির, ফাগুয়া মানে হচ্ছে আবির, লাল আবির, বুঝলেন? লাল আবির ছুড়ে দিয়েছে, কপালে কপালে সাদা তিলক আছে, তারপর আবার চন্দনের ফোঁটা আছে, তার উপর কেউ জুত থেকে আবির ছুড়ে দিয়েছে। গোটা তো লাগবে না, ফোঁটা 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 লেগে আছে। দেখুন আবির, লাল আবিরটা ফোঁটা ফোঁটা লেগে আছে। জানিস সখী, ললিতাকে বলে, সখী আমার দেখতে কি মনে হলো, দেখি কি মনে হলো, কি মনে হলো? আরে রজতের পত্রে কেবা কেবা কালিন্দী পুঁজি আছে,
আরে জবা কুসুম তাহে দিয়া বলে বলে কে পূজা করেছে, কে পূজা, আরে কে পূজা করেছে আমার জবা কুসুম বিল্ল দলে কে পূজা করেছে, জবা কুসুম বিল্ল দলে কে পূজা করেছে, ওই জবা কুসুম আর বিল্ল দলে কে পূজা করেছে আমার কালিন্দির জলে দিয়ে নিতাই গৌর হরি হরি বল জবা কুসুম আরে কে পূজা করেছে কোন কোন জিনিসটা বললাম গো মায়েরা? কপালে দেখুন, তাকিয়ে দেখুন, আমার তো কালো তিলক বলা যাবে না, হ্যাঁ, সাদা তিলক, চন্দনের তিলক, গোরচনা তিলক ইত্যাদি ইত্যাদি, দুদিকে চন্দনের ফোঁটা, দেখে মনে হচ্ছে বেল পাতার মতন। বেল পাতা তিনটে পাতা থাকে আর মাঝে তিলকের ডাঁড়াটা ডাঁটার মতন, বৃন্তের মতন, আর কি ফোঁটা ফোঁটা আবির, লাল রঙের আবির লেগে রয়েছে। দেখে মনে হচ্ছে কেউ জবা কুসুম, জবা কুসুম মানে ফুল, জবা ফুলকে টুকরো টুকরো করেছে। আর একটা রূপোর বেলপাতা, রূপোর বেলপাতা দেখেছো? না দেখলে অনেকে শিবকে মানসিক করে, দেখে নিও সোনার উপর দোকানে, হ্যাঁ, সাদা রঙের বেলপাতা, এমন তো বেলপাতা সবুজ হয়, সাদা রঙের উপর বেলপাতা, রজতের পত্র, রজত মানে রূপো, রূপোর বেলপাতা, আর আর কি ওই জবা কুসুম, লাল লাল ছোপ ছোপ আবির লেগে রয়েছে, দেখে মনে হচ্ছে টুকরো টুকরো জবা ফুল। কোথা ভাসিয়ে দিয়েছে? কালিন্দির জলে, যমুনার কালো জলে কেউ যেন মানসিক করে একটা বেলপাতা, রূপোর বেলপাতা আর কটুকরো জবা ফুলকে ছড়িয়ে দিয়েছে। গোবিন্দের কালো মুখের ওপর সাদা সাদা চন্দনের ফোঁটা আর আর টুকরো টুকরো ছোপ 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 লাল আবির, দেখে মনে হচ্ছে কালিন্দির জলে কিবা রজতের পত্রে কিবা কালিন্দি পুজি আছে গো। জবা কুসুম তাহে দিয়া, বলে হ্যাঁ রে, ললিতা বলে রাধে শুধুই আবির, দোলের পরে গান করছি শুধুই আবির আর কিছু না, বৃন্দাবনে শুধু আবির, বাপরে বাপ, গোটা বৃন্দাবন লাল হয়ে যায়, নিতাই গৌর হরি হরি, কোনো জায়গা বাদ নাই, শুধু আবির এত লাল হবে? বলে না না, আরো আছে, বলে হিঙ্গুল গুলিয়া কালার, কালার এই অঙ্গে কে দিয়েছে গো, আশা করি ইশারা দেখে বুঝতে পেরেছেন কি বলতে চাইছি। ভালো করে গুলে পিচকারিতে করে টেনে একবারে দূর থেকে, আর দূর থেকে পিচকারি দিলে তো গোটা গায়ে লাগবে না, কোনো 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 জায়গায় ছিটকে ছিটকে ছিটকে, এই ধরুন পায়ে লেগেছে, হাঁটুতে লেগেছে, কোমরে লেগেছে, হাতে লেগেছে, চোখে মুখে দু চার ফোঁটা রং লেগেছে, যেমন তেমন রং নয়, একটু খুঁজে দেখে নেবেন। হিঙ্গুল হচ্ছে গন্ধক আর পারদ মিশ্রিত দ্রবণ, সাংঘাতিক লাল, ও লাল যদি একবার শরীরে লাগে আর ছাড়বে না। হিঙ্গুল, এই হিঙ্গুল দ্রবণটা হচ্ছে গন্ধক আর পারদ, দুটো ধাতব মিশ্রণ, ধাতব মিশ্রণে লাল রঙের টকটকে একটা দ্রবণ। এবার এমন দিয়েছে পিচকারি করে, বুঝলেন, ও লাল আর যাবে না। কোথায় লাল গো? তাকিয়ে দেখো, ও মা তাকিয়ে দেখো না, আমার দিকে নয়, গোবিন্দের দিকে তাকিয়ে দেখো, চোখ দুটো লাল, ঠোঁট দুটো লাল, নাকের কাছে ঈষৎ লাল, কণ্ঠের কাছে ঈষৎ লাল, কান দুটো লালছে, হ্যাঁ, নাভিকুণ্ডটা একটু লালছে, হাত দুটো লাল, চরণ তল দুটি লাল, এরকম করে ঈষৎ ঈষৎ বিভিন্ন জায়গায় ছোপ 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 ছোপ। আমার মনে হচ্ছে এমন এমন রং গুলে দিয়েছে না পিচকারিতে করে, হ্যাঁ, আগা হিঙ্গুল গুলিয়া কালার অঙ্গে কে দিয়াছে গো, যেন কালিন্দি পুজিল করবীরে, এই সময় প্রচুর দেখতে পাওয়া যায় গো করবী, করবী, রক্ত করবী। এই গ্রীষ্মকালে জল হলে তো একবারে গাছ ধরে ফোটে, এত ফুল ফোটে, লাল লাল করবী ফুল, দেখেছো তো? ওরে বাবারে, প্রচুর চারিদিকে, এদিকে সব দিকেই করবীর কোনো স্থানকাল পাত্র নেই। আর কোথাও যদি না দেখতে পাও, হাই রোডের মাঝখানে যেও, দেখবে একবারে গোটাটা করবীর, লাল করবীতে ভর্তি, হ্যাঁ,
মনে হচ্ছে রক্ত করবি টুকরো 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 করে, অথবা পূজার পরে কেউ যেন কালো যমুনার জলে ছুড়ে দিয়েছে। আর ছুড়িয়ে দিলে তো এক জায়গা যাবে না, জলের তরঙ্গতে ওইখানে 4টে, ওইখানে 2টো, ওইখানে 3টে, এইখানে 5টা, ওইখানে 7টা, যা হয় আর কি, জলে ভেসে ভেসে কালো যমুনার জলে, কালিন্দির জলে টুকরো টুকরো বিভিন্ন জায়গায় লাল লাল রক্ত করবি। দেখুন দেখুন, এদিকে তাকিয়ে দেখুন, গোটা গায়ের রংটা কালো কৃষ্ণের, চোখ দুটো লাল, কান দুটো লাল, ঠোঁট দুটো লাল, নাভি লাল, হাত লাল, পা লাল, বুঝলেন? দেখে মনে হচ্ছে যেন কালো যমুনার জলে যেন কালিন্দী পুজিল করবি রে, কালিন্দী পুজিল করবি রে। আমাদের জ্ঞান দাসেতে কই, আমাদের সম্পত্তি নিয়ে আমরাই চর্চা করব একবারে বুক ভরে, শ্রী গুরু কৃপায় আর আপনাদের আশীর্বাদে। নিতাই গৌর হরি হরি বল। আমাদের সম্পত্তি নিয়ে আমরা চর্চা করব, এই তো 2 হাত দূরে। জ্ঞান দাসেতে কই, আজ মোর মনে এই আমি শ্যামরূপ দেখি ধীরে ধীরে, আমি ধীরে ধীরে দেখি গো, ধীরে ধীরে আমি ধীরে ধীরে দেখি গো, যে রূপে আমার হিয়াই জাগে তারে ধীরে ধীরে দেখি, রূপে যে রূপে আমার হিয়াই জাগে ধীরে ধীরে দেখি গো। দেখেছি যমুনার আগে, তাই গৌর হরি 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 বল, রূপে আমার হিয়াই, আর দেখেছি যমুনার ভাগে আবার ধীরে ধীরে দেখি গো, আমি শ্যাম রূপ। জ্ঞান দাসেতে ওর মনে এই হয়, আমি শ্যাম রূপ দেখি ধীরে ধীরে। গোবিন্দের বদন পানে চেয়ে আমার দৃষ্টি দুটো স্থির হয়ে গেল। গোবিন্দের বদন পানে, চূড়ার পরেই তো বদন, কি গো, চূড়ার পরেই তো বদন, চূড়ার নিচেই বদন। আচ্ছা, ওই জিনিসটা দেখলে আর চোখটা ফিরবে বলুন তো? হ্যাঁ, যার জগৎ জোড়া রূপ। আর আর একটা কথা আমরা জানবেন, রূপ বলতে আমরা মুখটাই বুঝি। তার মানে কি বললেন? মানে বক্তব্য হচ্ছে এই দেখুন, শরীরের দিক থেকে খুব ফর্সা, দারুণ সুন্দর শরীরের অঙ্গ বিভঙ্গ মানে গঠন, আর মুখটা যদি পেঁচার মতন হয় আমরা তাকে ভালো বলি না। নিতাই গৌর হরি হরি বলবেন, এটা আমাদের সাধারণ স্বাভাবিক ধারণা। আর মুখটা যদি সুন্দর হয়, দারুণ সুন্দর দেখতে, এই অঙ্গ বিক্ষেপগুলো যদি একটু উল্টো পাল্টা হয় তাহলেও বলি না, আচ্ছা দেখতে ভালো। মানে আমাদের এটা হচ্ছে স্বাভাবিক ধারণা, মুখটা ভালো হতে হবে। মুখ ভালো না হলে আমরা রূপ ভালো বলতে খুব একটা পারবো না। হ্যাঁ, তার চূড়ার নিচেই মুখ, চূড়ার নিচেই মুখ, মুখটিতে আমার চোখটি আটকে। খুব সংক্ষেপে, মরি মরি ও মন্ডল প্রাচীন গান আমাদের ধরা। ওকে বলবো সখী, সে যে হলো
সে যে হলো আমার আমার সে যে হলো আমারে আমার সে যে হলো আমারে আমার আমারে 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 বিনোদী আসে না গো রে গো আমারে আমারে বিনোদী আসে না গো রে গো ও ও ওই বদন যে রে হেরেছে সেই ভো আমারে আমার বৃন্দাবন চাঁদের সে চাঁদ বদন রে এ বদন যে হেরেছে সেই ভো আমারে আমার বৃন্দাবন চাঁদ বদন রে ওই বদন যে হেরেছে সে ভো ও সে ভো লেছে রে ও চাঁদ বিনোদী আর তনর চি তর তনরচি তর হেই মা তনরচি তরুণতা তরুণতমাল কই চাঁদ বিনোদী আর বলো তোর কৃষ্ণ মুখের কাছে নয় বদন হতে সুধা ঝরে যেন বিন্দু বিন্দু কত বিরাজিছে বিরাজিছে কত সুধা মরম সখী রে
চাঁদ যিনি আমার মধুর বদন চাঁদ, আরে নবতমাল যিনি তার তনু রুচি, তাকে হঠাৎ দেখলে এই মনে হয় যেন একটি তমাল গাছে, যেন একটি তমাল গাছে এ এ এ তমাল গাছে চাঁদ ধরেছে ও চাঁদ বিনোদিয়া, ওই রূপে মনে প্রাণ হরি, নীলে রে এ এমন রূপ তো কভু ও রূপ তো কভু দেখি না আয় সখী রে, ওই রূপে মনে প্রাণ হরি নীল সখী রে, ওই রূপে মনে প্রাণ হরি, নীলে রে এ রূপ তো আগে আমি রূপ তো আগে দেখি নাই রে, রূপে মনে প্রাণ রূপে মনে প্রাণে হরি, নীলে রে রূপে তো আগে এমন রূপ তো আগে দেখি নাই, এমন রূপ তো আগে রূপ তো আগে দেখি নাই, রূপে মন প্রাণে হরি, নীলে রে না না রূপ তো আগে দেখি নাই, আমার রূপে নিতাই গৌর হরি 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 বল, রূপে মন প্রাণ হরি, আগে দেখি চাঁদ বিনোদিয়ার তনুরুচি, তোর অমুখ মণ্ডল জিতি, শারদ সুধাকর রে অমুখ দলজি, চিঠি শারদ সুধা করণে, আজ তনুরুচি তরুণ তরুণতামাল তনুরুচি
আবার চূড়ে চারু শিখণ্ডক মণ্ডিত রে আবার চূড়ে যেন মালতী মধু করমা আবার যেন একটি ভ্রমরের মালা সখীরে মনে হলো যেন একটি ভ্রমরের মালা, ফুলের নয় ভ্রমরের। আবার সেই মালাতে গান করিছে আবার চূড়ার ফুলের ধারে ধারে সেই নিতাই গৌর হরি 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 আরে চূড়ার ফুলের ধারে আবার যেন মালতী মধুকর মধুকর যেমন তেমন বদন নয়, ও মুখমণ্ডল জিতি, জিতি মানে জয় করেছে। গোটা মুখমণ্ডল কেমন? শারদ সুধাকর। সুধাকর মানে চাঁদ, সব চাঁদ নয়। শরৎকালের পূর্ণিমার যে পরিপূর্ণ চন্দ্র, শরৎকালের পূর্ণিমার যে পরিপূর্ণ চন্দ্র যখন প্রকৃতি রসে ভারাক্রান্ত, তখন যে চাঁদের শোভা, সেই শোভা আমার গোবিন্দের মুখমণ্ডলে। তনুরুচি, দেহের লাবণ্য কেমন, দেহের জ্যোতি কেমন, রুচি মানে কালার, দেহের তনু, তনু মানে দেহ, দেহের কালার রং রুচি কেমন, তরুণ তমাল। দেখে মনে হচ্ছে একটা তমাল গাছে চাঁদ উঠেছে। আমরা কিন্তু গানে বলেছি আগে, একটা তমাল গাছে যেন চাঁদ উঠেছে। আর চূড়ে চারু, এটা তো প্রথমেই গান করে নিয়েছি, আর দুবার বলবো না। চূড়ে চারু শিখণ্ডক, চারু মানে সুন্দর, চূড়ার উপর সুন্দর, শিখণ্ডক মানে ময়ূরের পাখা মণ্ডিত রে, আর তাতে মালতী মধুকর মাল। ও মা, মাগো শুধু মালতীর মালা নয়, মালতীর মালা তো আছেই, সে তো বললাম, মল্লিকা মালতী মালে গাঁথিয়া গাঁথনি ভালে। এবার বলছে শুধু মালতীর মালা নয়, যেন একটি ভ্রমরের মালা, যেন ভ্রমর ভ্রমর, সেই মালতী ফুলে মধুপান করবো বলে গুনগুন 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 ভ্রমর। মৌমাছি বলতে পারেন, আপত্তি নেই, মধুকর তো। ভ্রমর কালো 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 কালো, দেখে মনে হচ্ছে সাদা ফুলের মাঝে মাঝে সব কালো কালো ভ্রমরগুলো এমন বসে রয়েছে। না 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 না, মালতী নয়, যেন মধুকর মাল, যেন মধুকরের মালা গুনগুন 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 করছে। ধনি ধনি আহ বনি নব, বনি নব নাগর ধন্য 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 করছি আমরা, যিনি দর্শন করছেন, না না, যিনি সাজিয়েছেন, বলি ধন্য ধন্য সেই রমণী, বধূকে যে বিনোদ বেশে সাজাইয়েছে, এমন মল্লিকা মালতী মালে তাই গৌর হরি 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 বল।
ধনে ধনে বনে ধন্য 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 ধনী ধনী, এখানে ধনী মানে টাকা পয়সার ধনী নয়, ধন্য ধন্য। বনি নবনাগর কান এত সুন্দর করে সাজিয়েছে না কোনো আজকে, দারুণ সুন্দর সাজিয়েছে মল্লিকা মালতী দিয়ে, ওই জন্যই এত ভালো লাগছিল। ভালো লাগছিল কেন? নবনাগর কান কেন কেন জানো? রহয়েত্রী ভঙ্গ সেরূপে ভুবন মন মহানয়ে। রহয়ে ও মায়েরা এদিকে শোনো তো, গান করে দিয়ে চলে যাচ্ছে। রহয় ত্রিভঙ্গ, রহয় মানে আছে, ত্রিভঙ্গ মানে তিন জায়গায় ভাঙা, ভাঙা বলবো না আমরা, বাঁকা বলি। আচ্ছা, তিন জায়গায় বাঁকা হয়ে অথবা ভাঙা হয়ে যেজন দাঁড়িয়ে আছে, তার রূপে ত্রিভুবন মন মোহন মোহন, স্বর্গমর্ত পাতালের মন ভুলবে? আমরা ভালো কাকে বলি? এই দেখুন, তিন জায়গায় ভাঙা বাঁকা মানুষকে আমরা ভালো বলবো? সবার মন ভুলে যাচ্ছে, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? বলে ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, তিন জায়গায় যার ভাঙা ভাঙা বা বাঁকা, তার রূপে নাকি স্বর্গমর্ত পাতালের মন ভুলে যাচ্ছে। ত্রিভুবন মনমোহন, তা কি করে হয়? রাধারানী বলে, ললিতা রে, ওই 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 বাঁকা তো নয় না, সে জন্মগত বিকলাঙ্গ, শব্দ ব্যবহারে ত্রুটি মার্জনীয়, জন্মগত বাঁকা অথবা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাজনিত বাঁকা, ও বাঁকা তো নয়। তাহলে কি বাঁকা? বলে রসের টানে বাঁকা। এই আমাদের ওদিকে অনেক আখ হতো বুঝলেন আগে, এখন আখের চাষটা কমে গিয়েছে, কারণ 9 মাসের ফসল তো, অতদিন জমি আমাদের ওদিকে সম্ভব ফেলে রাখা, আপনাদের এখানে সম্ভব নয়। তা আমাদের প্রচুর হতো আগে, এখন ওই পরিশ্রমের চাষবাস আর নাই। তো ওই রসের টানে বাঁকা আখে খুব ভালো বোঝা যায়। ভালো আখ যদি হয় না, বেশ অনেক সময় রসের টানে অনেক জায়গায় বেঁকে যায়, ফেটে যায়, অনেক রকম হয় আখে, বুঝলেন? একটু দেখতে হবে। কি উদাহরণ দেবো বলুন না, তা রসের টানে বাঁকা আর দুর্ঘটনায় বাঁকা, জন্মগত বাঁকা, দুটো তো এক হতে পারে না। নিতাই গো হরি হরি বল। একটু রসিকতা করে বলছে, বুঝলি বুঝলি এ ললিতা, ওটা রসের টানে বাঁকা। মানে কিরকম? আচ্ছা, 3টে রসের টানাটানি, খুব তাড়াতাড়ি একটা লাইনের মধ্যে বলে দিই, 3টে রসের টানাটানি। অনেকে বলেন অনেক কিছু, কি কারণে বাঁকা, এখন তো সিদ্ধান্তের কোনো শেষ নাই, এমন দুমদাম সিদ্ধান্ত বলে দিচ্ছে না। হ্যাঁ, মানে ঠিক অবশ্য, কিন্তু একবারেই মনে লাগছে না। হ্যাঁ, বলে এই সাপে ঠোকরে ছিল বলে 3 জায়গা বাঁকা, অনেকে বললেন, আমরাও শুনেছি। তো আমাদের মুখ দিয়ে ওইসব হচ্ছে না। আবার যদি না বলবে তাহলে বলবে মূল গায়ন জানে না, পরিষ্কার বক্তব্য। এমন জায়গায় দাঁড়িয়েছে, আমাদেরও খুব চাপ, বুঝলেন? জানে না, বললো না। কেউ বলে স্বর্গে দেবতারা ডাকছেন, মুখটা বাঁকা, ঘাটটা বাঁকা, পৃথিবীতে মানুষ ডাকছেন, এই কোমরটা ধরে টানাটানি। কেউ বলে পাতালে নাগগণ, ইত্যাদি ইত্যাদি, অসুরার ডাকছে না। আমরা ওসব বলি না, আমরা বলি রসের মানুষ, রসিকেন্দ্র চূড়ামণি রসেই বাঁকা, রসে বাঁকবেন বলে বৃন্দাবনে এসেছেন। এই দেখুন, 3 রকম প্রেম বা রস, প্রেম রস বৃন্দাবনে প্রধান 5টার মধ্যে। বাৎসল্য, মা বাবার ভালোবাসা, সখ্য, বন্ধুদের ভালোবাসা, আর প্রেমিকা, তাদের ভালোবাসা, শৃঙ্গার বা মধুর প্রেম। এই 3টে প্রেমের বড্ড টান, এদিকে টানছে তো ওদিকেও টানে। একটা গোষ্ঠলীলার একটা পদাবলীর একটা লাইন বলবো, পংক্তি, তাহলে গোটা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন, মা চায়, ও মায়েরা তোমরা শোনো, মা চায় কি বলতো? একমাত্র ছেলে, তাও যদি আবার ছেলে হয়, মেয়ে না হয়ে, হ্যাঁ, একমাত্র ছেলে, ছেলে যেন আমার আঁচলে থাকে, নিতাই গৌর হরি হরি। আরে চাকরি করুক না, বড় হোক না, কিন্তু 10টার ভাগটা যদি আমি দিতে পারতাম, এই ঘরের কাছে যদি চাকরিটা পেতো, এর চাইতে ভালো আর কিছু হয় না, মনে হয় না? হ্যাঁ, মায়েদের ইচ্ছা ছেলে যেন আমার মোটামুটি। বন্ধুতে তা চায় না, বন্ধুতে চায়, বুঝলেন? বন্ধুতে চায় বন্ধুত্ব, আনন্দ তখনই ভালো হবে, তখনই ভালো হবে যদি যদি বন্ধুকে ঘর থেকে বার করা হয়। ঘরে কোনোদিন আনন্দ ভালো হয় না। বন্ধুত্বের আনন্দ মানে কি বলবো এটাকে, না বলবো না আর কিছু, এখন কি বলতে কি বলে ফেলবো। বন্ধুত্বের আনন্দ ঘরে হয় না। ওই একটু ধরুন ওই ফাঁকা, ওই গাছগুলো রয়েছে না, দেখবেন ওই কিলোমিটার দেড়ে গিয়ে অনেক গাছগুলো, ওখানে ফাঁকাতে একটু বসে, একটু নদীর ধার দিকে, একটু ক্যানেলের ধার দিকে, মানে ওইখানে গেলে বেশ বন্ধুত্বটা হয়। তা দেখুন, মাথাটা নেগরি হো পানে, মা ছাড়বে না গোচারণে যেতে। কতজন আসে, কত রকম, কোনো মতে ছাড়বে না, মা ঘরেই রাখবে। তাহলে মায়ের বাৎসল্যে চরণ ঘর থেকে বেরোতে পারছে না, চরণ বাঁকা পড়ে গেল, বাঁধা পড়ে গেল। এবার উল্টো
উল্টো দিকে সখা টানে বন পানে। ও গো মাতা চল না রে, এই চল না এখনো। চল চল চল। শ্রীরাম সকাল থেকে চলে আসে, এখনো মায়ের কোলে বসে ননি খাচ্ছিস? গোচারণে যেতে হবে না? চল না কানাই। এই কানাই যাবি না? সকালের টানাটানিতে কোমর গেল, বুঝলেন? আর রাস্তাতে দেখুন, যে রাস্তাতে প্রত্যেকদিন যাওয়া আসা করি না, দোতলায় একটা জানলা খোলা থাকে, বুঝলেন? দোতলায় জানলা খোলা থাকে, কোনোদিন একটা মেয়ে, কোনোদিন 3-4টে মেয়ে ওখানে বসে থাকে, প্রত্যেক দিনকার ঘটনা। এবার এইখানে চলে যাচ্ছে তো, এইখানে অবস্থাটি কৃষ্ণের কিরকম দাঁড়ায় দেখুন। হ্যাঁ, আগে যেতে পিছু চাই, এখান থেকে বনে যাবার মন নাই। জানলা খোলা আছে, রায় টানে নয়নে নিতাই গৌর হরি হরি বল। রায় টানে তাহলে বাৎসল্যে চরণ, সখ্য প্রেমের বাঁধনে কোমর, আর আস্তে আস্তে চোখটা ঘুরতে ঘুরতে প্রত্যেকদিন একই ঘটনা যদি দুবার করে ঘটে, আর ঘাড়ে ঠিক থাকবে। তিন টানে বেঁকেছে আর সখ্য বাৎসল্য মধুর, এই তিন টানে বেঁকেছে। রায় টানে নয়নে নয়ন, নয়নে রসের টানে বাঁকা তো, তার জন্য সেই বাঁকাতে জগতের মন ভুলিয়ে দেয়। রহয় ত্রিভঙ্গ ভুবন মন মোহন, আর আর মধুর মুরলী করু গান, করু গান গো, মধুর মুরলী করু গান। চিন্তা করুন, মধুর মুরলী করু গান। এতক্ষণ কিন্তু গান যারা শুনেছেন মন দিয়ে, আমার আগে শ্রদ্ধেয়া দিদি পরিবেশন করলেন, তখন কিন্তু মুরলী ছিল না হাতে, ছিল না, ছিল না। চাঁদ মুখে বেনু দিয়া, বেনু মুরলী এক বস্তু নয়। সারাদিন কৃষ্ণের হাতে বেনুটাই থাকে, গরু চড়াতে হয় বলে, গরু টরুগুলো চড়ায়, ঘর ইত্যাদি ইত্যাদি। গোচারণ বৃত্তি, গোচারণের কাজ একমাত্র বেনুতে হয়। আর রাত্রি হয়ে গেছে তো, এত জোরে চিৎকার চেঁচামেচি করলে আর হবে না, বুঝলেন? আর যত রাত বাড়ছে তত লোক কমবে, আস্তে আস্তে স্বাভাবিক। আর তখন দেখবেন একমাত্র যে মেয়েগুলো আমার জন্য রাতে জেগে বসে আছে, খুব আস্তে 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 তাদের কানে বাজবে। হ্যাঁ, এত রাত্রিতে জোরে বাজিয়ে দিলে গরুও উঠে চলে আসবে, বন্ধুরা উঠে চলে আসবে, তখন আসল কাজ আর কিছু হবে না। ওই জন্যই এর দৈর্ঘ্যে অনেকটা বড়, একটা হাত দুই হাত। আমার হাতে হলে মানে মোটামুটি 36 ইঞ্চি, 3 ফুট, এত বড়। 18 ইঞ্চি হাত তো, এত বড় দৈর্ঘ্যে সবচাইতে বড়, আওয়াজ সবচাইতে কম। মন্ত্র গম্ভীর আওয়াজ, মন্ত্র গম্ভীর। একমাত্র গোপী মনোরঞ্জনে, গোপীদের মন ভোলানোর জন্য, গোপীদেরকে কাছে ডাকার জন্য এই মুরলী বাজে। ওই জন্য রাত হচ্ছে তো আস্তে আস্তে বেনুটা রেখে দিতে হয়েছে, বুঝলেন? আমরাও বেনুর আলোচনা করতে পারছি না। কারণ কি? কারণ ওটা যতক্ষণ গরু ঘর ঢুকে গেছে, বাস ওসব বাদ দাও, রেখে দাও। এবার মধুর মুরলী করু গান, করু গান। আর কি? টল মল অলকাতি লোক ঝলমল, ও রে কিবা টল মল অলকাতি লোক ঝলমল, ও আহারে কিবা ভাঙো কি ধন মাধনান, আরে ভাঙো কি
ধনাধনান আহারে টলমলয়লকা। একটা প্রশ্ন বারবার করছি, এই যে ও মায়েরা, আচ্ছা অলকা কি গো? যারা জানেন তারা বলবেন না, অনেকে জানেন, চিনি জানি তো আমি বলেছি, বা তারা পড়াশুনো করে জানেন, অসুবিধা কিছু নেই। এই অলকা কি? তিলকা তো বুঝি, এই দেখুন কপাল জুড়ে রয়েছে তিলক। অলকা কি? হ্যাঁ হ্যাঁ, দেখো গান শোনে, না শোনে বললে হবে, গান শোনে। হ্যাঁ, যাদের যাদের কোঁচকানো চুল, হ্যাঁ কুঞ্চিত কেশ, তাদের চুলগুলোকে টেনে বাঁধলে না সবগুলো ধরা পড়ে না। ছোট ছোট কুঁচকানো চুলগুলো, কেশগুলো কপালের ধারে কান পর্যন্ত গুটিয়ে গুটিয়ে থাকে পাক দিয়ে দিয়ে। হ্যাঁ, ওকে বলে অলকা। চূর্ণ কুন্তল বা ছোট ছোট কেশ কপালের ধারে গুটিয়ে গুটিয়ে থাকে, একে বলে অলকা। বুঝলেন? এবারে এত সুন্দর পাক দিয়ে দিয়ে রয়েছে, কোঁচকানো কেশ তো সোজা হবে না, তো যেন টলমলয়লকা আর তিলক ঝলমল। আর ভাঙ কি ধনওয়া ধনা ধনা। অলকা টলমল করছে, তার মাঝে গোরচনা তিলক ঝলমল করছে। বুঝলেন? হ্যাঁ, শুধু তাই নয়, মারাত্মক। তাকাবেন না, তাকাবেন না, জয়নিতাই। যদি মনে প্রাণে তাকান না, তাহলে সব গেল। মনে প্রাণে যদি তাকান, সব গেল। ভাং 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 শব্দের অর্থ ভুরু। ভুরু কেমন ভুরু গো? জোড়া ভুরু। আমাদের যেমন মাঝে দ্বিখণ্ডিত, দু একজনের মাঝে জোড়া হয়, হ্যাঁ, আমাদের দ্বিখণ্ডিত, গোবিন্দের কিন্তু একসঙ্গে লাগানো। আর এমন করে নাচাচ্ছে যেন মনে হচ্ছে কেউ ধনুক নাড়াচ্ছে। বুঝলেন? সর্বনাশ হয়ে যাবে। ভাঙ কি ধনওয়া ধনা ধনুক দিয়ে কি করে? এই তোমাদের করবে কি করে? কত কুলবতী বরত বিমোচন লোচন। কত কুলবতী বরত, তাতে বিষম কুসুম সরবান সরবান গো। তাকাবেন না গো, আমি রসিকতা করে বলছি, কিন্তু অন্য ব্যাখ্যা করে দেবেন না, সর্বনাশ। কথার অন্য মানে করবেন না। কেন বলুন তো? পুরুষ তো, পুরুষের মুখের মধ্যে দুটো জায়গা মারাত্মক। রূপের কথা হচ্ছে, পুরুষের, তারপরে সুপুরুষ, দুটো জায়গা মারাত্মক। এক হচ্ছে চোখ, 2 নাম্বার পরে বলছি। চোখ কি মারাত্মক? চোখ যদি হয় লাল, রাঙা চোখের পুরুষ ভালো। পরের লাইনটা আসরে দাঁড়িয়ে বলতে পারবো না, যার জানা নাই হেঁটে হেঁটে যাবো, তখন শুনে নিও। নিতাই গৌর হরি হরি বল। কিছু আমাদের বাধ্যবাধকতা আছে, তো সব কথাটা আসরে দাঁড়িয়ে বলবো না। হ্যাঁ, রাঙা চোখের পুরুষ ভালো, তবে লাল চোখ করলে হবে না। যাদের জন্ম থেকে চোখগুলো একটু লালচে লালচে, তাদের কথা বলছি। লাল চোখ করা হয়তো, সে কথা বলার জন্য কীর্তন নয়। হ্যাঁ, রাঙা চোখের পুরুষ ভালো। আর লাল লাল চোখ যদি হয় না, তার চাহনির একটা মাধুর্য আছে আলাদা। বিষম কুসুম সরবান। ভুরু দুটি যদি ধনুক হয়, ভুরু দুটি একসাথে লেগে থাকার দরুন যদি ধনুক হয়, তার বান কি? ওই নয়নের দৃষ্টি। লাল লাল চোখের চাউনি, বাঁকা চাউনি হচ্ছে দৃষ্টি। বান তো কেমন বান গো? বিষম। বিষম, বিষম মানে বিষম। এই প্রেমা যার মনে, তার বিক্রম সেই জানে। যেন বিষামৃত একত্র ভোজ। মানে কৃষ্ণের নয়ন বিক্ষেপ যদি আপনাদের প্রতি, যে কারোর প্রতি হয় না, কিরকম হবে বলুন তো? এই বানটা গেলে কিরকম লাগবে জানেন? ভেতরে ঢুকলে কিরকম লাগবে?
বিষ আর অমৃত একসাথে গুলিয়ে যদি আপনাকে খাইয়ে দেওয়া হয়, মনে করুন কালকুট বিষ, যেটা খেলে আপনি মরবেন, 100% মরবেনই, জ্বলে যাবে, পুড়ে যাবে, ছাই হয়ে যাবে, নষ্ট হয় না। আর মনে করুন অমৃত, যেটা খেলে আপনি কোনোভাবেই মরবেন না, অমর হয়ে যাবেন। এবার দুটোকেই 1 চামচ করে নিয়ে কাপে গুলে আপনাকে খাইয়ে দেবে। দুটোই তো নষ্ট হয় না, দুটোই তো যাবে আর কাজ করবে। বিষ জ্বলিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে, মনে হবে প্রাণ বেরোলে হয়, অথচ মরবেন না, কারণ তার সঙ্গে অমৃত দেওয়া আছে, সুধা দেওয়া আছে। মহাজন বলছেন এই কৃষ্ণ প্রেমের অনুভবটি এরকম, এটা একমাত্র রসিকে বোঝে। আমরা কথা দিয়ে বললাম, এ তো কথার জিনিস নয়, যাদের আছে যন্ত্রণা তারা বুঝবে। এই প্রেমা যার মনে, তার বিক্রম সেই জানে, যেন বিষামৃতে একত্র ভোজ। ওই জন্যই একটু রসিকতা করে বলছিলাম, তাকাবেন না কেন জানেন তো, সহ্য হবে না। এই একটা আপনারা অভিযোগ করেন না যে এত কষ্ট কেন দেয় ভগবান, এত কষ্ট কেন দেয়। আমি কৃষ্ণ নাম করছি, আমি সত্যি আমি মন থেকে কৃষ্ণ নাম করছি, আমি মন থেকে ভজন সাধন করছি, তাহলে আমার এত কষ্ট কেন? আরে বাবা, চোরের তো কোনো কষ্ট নাই, থাকবে না তো। কষ্ট কেন দেয় জানো? দামি জিনিস দেওয়ার আগে আধারটা তৈরি করে নেয়। আচ্ছা, বাবাজি মহারাজ উদাহরণ দিচ্ছেন, এক বাবাজি মহারাজ, এক সাধু উদাহরণ দিচ্ছেন, নাম করা উদাহরণ দিচ্ছে, কিরকম দেখুন। ও মায়েরা মন দিয়ে শোনো, কাঁচ কাঁচ কাঁচ, গ্লাস গ্লাস, এত ঠুনকো, একটা ঢিল দিয়ে ছুঁড়ে দিলেই ঠক করে ফেটে যাবে, ভেঙে যাবে যাবে। আবার ওই কাঁচেই দেখো কোনো সময় যদি বন্দুকের গুলি যায়, সেটা পর্যন্ত আটকে দেবে, দেবে না? যাকে বুলেট প্রুফ গ্লাস বলে, দেবে তো। কি করে একটু জেনে নেবে, হ্যাঁ, কি করে বলে তো। এই সাধারণ কাঁচকে একবার গরম করা হয়, আবার সঙ্গে সঙ্গে ঠান্ডা করা হয়, আবার খানিকক্ষণ পর গরম করা হয়, আবার ঠান্ডা করা হয়, গরম করা হয়, ঠান্ডা করা হয়, গরম করা হয়, ঠান্ডা করা হয়। এই গরম ঠান্ডা করতে করতে, গরম ঠান্ডা করতে করতে ওই কাঁচের শক্তি এত বেড়ে যায়, তখন যদি গুলি করে, এত রেঞ্জের বুলেটের গুলি পর্যন্ত সে আটকে দিতে পারবে। নিতাই গৌর হরি হরি বল। তা গোবিন্দকে ডাকছেন, সহ্য করতে পারবেন? নিতাই গৌর হরি হরি বল। আরে ছেলে দুদিন কথা বলে না, বউ একদিন কথা বলে না, তো কেঁদে মরে যাচ্ছে। নিতাই গৌর হরি বল। এইটুকু প্রেমের ধাক্কা সহ্য করার ক্ষমতা আমার মনের নাই, তাহলে গোবিন্দের মতন এত বিশাল রসিক, এত প্রেমিকের সহাবস্থান আপনি মেনে নিতে পারবেন? ফেটে যাবে। নিতাই গৌর হরি হরি বল। ওই জন্যই যাতে মেনে নিতে পারেন, যাতে সেই ক্ষমতাটা, সেই অবস্থানটা আপনার তৈরি হয়, তার জন্য একবার করে গরম করে, একবার করে ঠান্ডা করে, একবার করে দুঃখ দিয়ে, একবার করে আনন্দ দিয়ে আপনার মনটাকে সেইভাবে বুলেট প্রুফের মতন তৈরি করে নেওয়া হয়। আর যাদের সঙ্গে কৃষ্ণের কোনো সম্বন্ধ নাই, তাদের এলেই বাকি আর গেলেই বাকি। ওই জন্য চোরের কোনো যন্ত্রণা নাই। নিতাই গৌর হরি হরি বল। আপনি কৃষ্ণ প্রেম করলে আপনার যন্ত্রণা হবে বিষম কুসুম সরমা। নিতাই গৌর হরি হরি বল। আর কি 2 নাম্বার মারাত্মক জায়গা পুরুষের মুখে, তাকিয়ে দেখো গো, পুরুষের মুখে 2 নাম্বার মারাত্মক জায়গা কি? বান্ধুলি বন্ধু অধরে মধু মাখল, বান্ধুলি বন্ধু অধরে মধু মাখল, মধুর মধুর মৃদু তথ্যটা অনেকের জানা, যেহেতু গান বাজনা সকলেই শোনেন, তবু আরেকবার মনে করিয়ে নি। বান্ধুলি হচ্ছে একটা ফুল, ভালো নাম হচ্ছে বন্ধুক পুষ্প, ডাক নাম হচ্ছে দুপুরমণি। যেমন সন্ধ্যামণি ফুল, এটা একটা বেশি দেখা যায়, ভায়োলেট কালারের, ওই বেগনি বেগনি কালারের। ঠিক দুপুরমণিটা হচ্ছে টকটকে লাল। আমাদের খরাপ্রবণ অঞ্চল, পাথুরে দেশ, আমাদের ওদিকে প্রচুর আছে, বুঝলেন। আমার কলেজেও প্রচুর, মাঝে মাঝে তুলে ফটো টটো করি, আমাদের ফোনে খুব সুন্দর সুন্দর ছবি আছে। আবার আপনি একটু সার্চ করে দেখে নিতে পারেন, বান্ধুলি পুষ্প বলবেন বা বান্ধুলি ফুল বলবেন, এইভাবে আমি যেভাবে বলছি একবারে আপনাকে দেখিয়ে দেবে, একবারে টকটকে লাল, বুঝলেন। তা এই দেখুন, এইটা খুব মারাত্মক জায়গা, হ্যাঁ। বান্ধুলি বন্ধু অধরে মধু মাখল,
মধুর মধুর মৃদু না 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 বলে হাসি নয় যেন গলার ফাঁসি হাসি নয় যেন গলার কাছে এই ওমা বলে হাসি নয় আমার বধুর হাসি নয় বলে হাসি নয় যেন গলার ফাঁসি হাসি নয় যেন গলার ওই হাসিতে মজেছে কত ব্রজবাসী হাসি নয় যেন গলার ফাঁসি হাসিতে মজেছে কত ব্রজ আছে হাসি নয় যেন গলার কি সুন্দর আক্ষর দেখুন তো একবারে রসিকের আক্ষর এই আমাদের প্রাচীন সম্পত্তি বলে কিরকম হাসি জানিস সখী কিরকম হাসি এ ঘটকালি গানে গানে ঘটকালি তখন গানে এত কথাবার্তা ছিল না এই কথাটাই এইভাবে বলা হতো এই না বৃন্দাবনের মাঝে লোকে আগে কথা বলে তারপর হাসে এই না বৃন্দাবনের মাঝে লোকে আগে কথা বলে তারপর আমার বধূ তা নয় বধূ কথা বলার আগে মধুর মধুর মৃদু মধুর মধুর শুনতে ভালো লাগলো বুঝতে হবে বলে এই না বৃন্দাবনের মাঝে বুঝলেন এই যারা প্রেমিক আছে আগে কথা বলে তারপর হাসে কথা বলবে তারপর হাসবে বা কোনো কথা যদি মনে জেগে যায় সেই পরিপ্রেক্ষিতে হাসবে আমার বধূ তা নয় বধূ কথা বলার আগেই মধুর মধুর মৃদু কথা বলতে হবে না কথা তো পরে হবে মুখের দিকে তাকালেই কিন্তু আর আপনি মুখটা সরাতে পারবেন না সত্যি একটু মন প্রাণ দিয়ে বিগ্রহগুলো দেখেন দেখবেন মনে হয় আমাদের আপনার দিকে তাকিয়ে এমনি হাসছে বিগ্রহগুলো একটু মন প্রাণ দিয়ে তাকিয়ে দেখবেন হ্যাঁ তাহলে মনে হবে আপনার দিকে তাকাচ্ছে আর হাসছে এমন ভাবে তৈরি স্বরূপগুলো এমন ভাবে তৈরি হয়ে যায় কি জানি কি করে তৈরি হয় একমাত্র যার বিগ্রহ তিনিই জানবেন কিভাবে তৈরি হয় এই না বৃন্দাবনের মাঝে লোকে আগে কথা বলে তারপর হাসে আমার বধূ তা নয় বধূ কথা বলার আগে মধুর মধুর মৃদু সখীরে তাই বলি বান্ধুলি বন্ধু অধরে মধু মাখল মধুর মধুর মৃদু মধুর মধুর মৃদু হাস জোছু আমোদে কি হবে ওই হাসি দেখে বা ফুলের বক্তব্যে কি হবে হাসি দেখে বা ফুলের বক্তব্যে কি হবে যে ফুলের সুগন্ধ যদি আপনার নাক দিয়ে হৃদয়ে একবার যায় তাহলে শরীরে যে কামনার দাপাদাপি তাই তো কামনা থেকে জন্ম কামনার আগ্রাসনেই আমাদের জীবনে বেড়ে ওঠা চারিদিকে শুধু কামনা পরিপূর্তি যে কোনো রকম কামনা পরিপূর্তির চাহিদার মাজা এই চলছে ওই জন্য কামনার যে কি বলবো আগ্রাসন আমাদের শরীরের মধ্যে রয়েছে না ওইটা নিয়ন্ত্রণ হয়ে যাবে নষ্ট হয়ে যাবার কথা কোনোদিন আমাদের এখানে বলা নেই হ্যাঁ কাম হইতেই প্রেমের জন্ম প্রেম হলে কাম থাকে না নিতাই গৌরহরি হরি এরকমই আমাদের সাহিত্যের বক্তব্য মানে আমাদের বৈষ্ণব সাহিত্যের বক্তব্য কাম হইতেই প্রেমের জন্ম তবে প্রেম যদি হয় কাম থাকে না নিতাই গৌরহরি হরি বল এটা হচ্ছে একবারে ওই কি বলবো কামে যেমন সব নষ্ট হয়ে যায় ওই উদাহরণ দেবো কি হ্যাঁ দি সহজ উদাহরণ সবাই তখন গ্যাসে রান্না করেন সিলিন্ডার কি গো আস্তে আস্তে বেরোই নটটা একদিন খুলে দিয়েন কেন এই মা আমার কথা শুনে করবেন না আমি বোঝানোর জন্য বলছি বলে আস্তে আস্তে গ্যাসটা বেরোচ্ছে এত আস্তে আস্তে বেরোচ্ছে দাও না খুলে দাও দিয়ে দেশলাই কাঠিটা জ্বালিয়ে দাও একটু আগুন বেশি হবে পুড়ে ছাই হয়ে যাবে যত ক্যাপাসিটি হচ্ছে ওই নবটার মানে রেগুলেটিং নব যেটা নিয়ন্ত্রণকারী যে ঢাকনা বাংলাও তো সব বলা যায় না বুঝতে এত বড় গ্যাসটাকে সে চেপে ধরে রেখে প্রয়োজন মতন একটু একটু করে ছাড়ে বলে তা দিয়ে ভালো মহৎ কাজ হয় আর ওটা গোটাটা খুলে দিলে সর্বনাশ হয়ে যাবে আমাদের ওই রেগুলেটিং নবটাই নাই বুঝতে পারলেন আমাদের মনের উপর ওই নিয়ন্ত্রণকারী যে ঢাকনা কি ওইটি নাই ওই জন্যই আমাদের কামনার আগ্রাসনে আমরা নিজেই পুড়ে ছাই হয়ে যাব
কেউ যদি গুরু কৃপায়, কেউ যদি শ্রীগুরু কৃপায় ওই নিয়ন্ত্রণ সংযম ওই নবটি জোগাড় করতে পারে, তাহলে এই দেহের কামনা দিয়ে মহৎ কার্য সিদ্ধি হতে পারে। তাই গৌর হরি হরি বল, ওইটি কেবল জোগাড় করে দিতে হবে। তা কোথায় পাবে? বলে পাবে তো, এতটা আলোচনা মন দিয়ে শোনো, মনে অন্তরে আকুতি জন্মাবে, গুরুদেবের চরণে মাথা নিয়ে পড়বে, সব হয়ে যাবে। কে বলছে হবে না? এখানেই হবে, কোথাও যেতে হবে না। যো ছুয়া মদে মদন মদ মন্থর, যো ছুয়া মদে মদন মদ মন্থর, ভনত হি গোবিন্দ দাস। যোছু আমোদ, এখানে আমোদ মানে মাতামাতি নয়, আমোদ মানে সুগন্ধ। এখানে আমোদ মানে হচ্ছে সেন্ট, সেন্ট, সুগন্ধ। যোছু আমোদে, যে অধর পুষ্পের সুগন্ধে মদন, মদন মানে কামনা, মদ, মদ মানে মাতলামো, মন্থর, মন্থর মানে ধীর হয়ে যায়। কামনার যে মাতলামি রয়েছে, কামনার যে মাতলামি রয়েছে সেটা মন্থর হয়ে যাবে, কমে যাবে। যোছু আমোদে, যার সুগন্ধে মদন মদ মন্থর, ভনত হি গোবিন্দ দাস। সখীরে আমি এই এখনই দেখে এলাম, আমি এই এখনই দেখে এলাম, ওই যমুনায় জল আনতে গিয়ে এই এখনই দেখে এলাম। রাধারানী সখীর সঙ্গে বসে বসে কৃষ্ণ কথা বলছেন, সখী সনে বসে বসে বিনোদিনী কৃষ্ণ কথা বলছেন। কৃষ্ণ কথা কইছে রায়, সখী সনে বসে কালে রাধা বলি বাজলো শ্যামের মাসি, জয় জয় শ্রী রাধে রাধে। না না আরে নাবা জিহবাসী মাসি গো, করি অহংকার, না না করি অহংকার, যেন সর্পেতে দম ছিল বাসি হৃদয়ে আমার গো, হৃদয়ে জ্বালা যার হয়েছে সেই তো জানে, জ্বালা যার হয়েছে সেই তো জানে। আমার বাঁশি বাজে যার পরাণে, বাঁশি বাজে যার পরাণে, যার হয়েছে। ধিক্কার দিচ্ছে বাঁশি, কি দেয় রে তোকে, কি দেয়? তুই এমন করে আমাকে কষ্ট দিয়ে বেড়াস, আমাদের মতন মেয়েগুলোকে কষ্ট দিয়ে বেড়াস, কি দেয় তোকে বল? কি দেয়? কি ধন পা ইয়া বাসি তুমি করো দুটি মনা গো, আবার পরে কি জানে রে মাসি,
পরের বেদনা গো, পরের বেদনা। বলে কথা যদি না শুনিস না, ভালো করে বলছি তো, ভালো করে অনুরোধ করছি, চিরকাল চোখের জল ফেলে গেলাম বলে আমার আমার গুরুত্বের কোনো, আমার কথার কোনো গুরুত্ব নেই, তাই না, মর্যাদা নেই। তো বাঁশি, বাঁশি যদি কোনোদিন তোর বংশের ঠিকানা পায়, বুঝলি, যদি কোনোদিন তোর বংশে, হ্যাঁ, কোন বা ঝাড়ের বাঁশি রে, বাঁশি যদি তোর ঝাড়ের নাগাল পাই, বাঁশি রে কোন বা ঝাড়ের বাঁশি রে, শুনছিস না তো, শুনছিস না, বাঁশি রে তোর যদি ঝাড়ের নাগাল পাই, ঝাড়ে মূলে উপারিয়া দেব যমুনাই ভাষা। একবারে ঝাড়ে মূলে তুলে না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি, ঝাড়ে বংশে শেষ করে দেবো। তোকে একা শেষ করলে তো হবে না, তোর বংশ রাখলে অসুবিধা আছে। কোন বা ঝাড়ের বাঁশি রে যদি ঝাড়ের নাগাল পাই, ঝাড়ে মূলে উপাড়িয়া একবারে টেনে জলে শেষ, সব শেষ করে দেবো, ভাসিয়ে দেবো। তা তোর এমন হওয়া উচিত ছিল না, কেন জানিস? তরলে জনম তোর, তোর হৃদয় সরল রে, তরলে জন্ম, জলের কাছে জন্ম, আর হৃদয় সরল। সরল মানে কোনো গিঁট নেই। সত্যি তো, যেটুকু অংশে বাঁশি তৈরি হয় তার মাঝে তো কোনো গিঁট থাকে না, এপাশ ওপাশ থাকতে পারে, মাঝে থাকবে না, তাহলে কিন্তু বাঁশি হবে না। গিঁট নেই মানে হৃদয় শক্ত নয়, কোনো প্যাঁচ নেই, ইত্যাদি ইত্যাদি। তরলে জন্ম আর হৃদয় সরল, তাহলে তাই যদি হয়, আঁকা বাঁকা নয়। যে বাঁশটাতে দিয়ে বাঁশি তৈরি হবে সেটা সোজা হতে হবে, বাঁকা হলে হবে না বাঁশি। তাহলে হৃদয় কত সরল, তাহলে তোর হৃদয় যদি এত সরল, তাই এত কষ্ট দিয়ে বেড়াস কেন? ললিতা বলছে দেবে না, মানুষ ভালো জন্ম নিলে হবে। থাকে কোথায় দেখেছিস, কোথায় থাকে দেখেছিস? বলি খলের বদনে থাকে, তাই তো উগারে গরল রে, উগারে গরল। অপব্যাখ্যা করবেন না শব্দের, যেমন মানুষের সঙ্গ করে তেমন দেয়। খলের বদনে থাকে, তাই উগারে গরল। তাই তো ওই বাঁশি থেকে শুধু বিষই বেরোয়, তার থেকে কিছু বেরোয় না। আমরা জ্বলে গেলাম, পুড়ে গেলাম, ছারখার হয়ে গেলাম বাঁশি। এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাজন হাসছে আর বলে, হ্যাঁ গো, আচ্ছা বাঁশিকে দোষ দিচ্ছ কেন বলতো? তোমরা বাঁশিকে দোষ দিচ্ছ কেন? যাদবেন্দ্র দাসে বলে, রাধে গো বাঁশি কি করিবে? এবারে যাদবেন্দ্র দাসে বলে, ও গো বাঁশি কি করিবে? বেন্দ্র দাস আরে যা বলাবেন কৃষ্ণচন্দ্র, বাঁশি তাই বলিবে। নানা বাঁশির কোনো দোষ নাই গো, নানা বাঁশির কোনো দোষ নাই।
তাকে যেমন বলাই সে তেমনি বলে, বাঁশির কোনো দোষ নাই গো। যেমনে বলে সে তেমনে বলে, বাঁশির কোনো দোষ নাই। রাধারানী কৃষ্ণ কথা বলছেন, এমন সময় রাধে রাধে করে বৃন্দাবন পুণ্য মধ্যে বাঁশি বেজে উঠেছে। যাদবেন্দ্র দাস কহে বাঁশি নহে দোষী, যা বলাবেন কৃষ্ণচন্দ্র তাই বলে বাঁশি। এবার রাধারানী এক মনে গোবিন্দের বাঁশি শুনুক, রাত্রিতে তার সাথে কিভাবে কি হয় সেটা রাত্রির আলোচ্য বিষয়। নিতাই গৌর হরি হরি বল। আমরা আমাদের লীলা এখানেই বিশ্রাম। একটা বিশেষ বক্তব্য, সকলের কাছে অনুরোধ, আপনাদের জন্য আমি আমার ক্ষুদ্র এই বুদ্ধি, ক্ষুদ্র পরিচর্যা দিয়ে যেটুকু নিতাই চাঁদের চরণে নিবেদন করলাম, একটু ভুল ত্রুটি হলে মার্জনা করবেন, একটু আশীর্বাদ করবেন। যতদিন থাকবো ততদিন যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে কৃষ্ণ কথা বলতে পারি। আপনারা সকলে শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, সব দিক থেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। নিতাই চাঁদের কৃপা হোক। শ্রদ্ধেয় গৌর কৃপা শ্রীমূর্তি বাসুদেব ঘোষ পার্ষদ বরেণ্য, তার শুদ্ধ কৃপা হোক, গৌর কৃপা হোক, এইটুকু প্রার্থনা, অনুগ্রহ প্রার্থনা আমাদের তরফ থেকেও রইল।